সো প্রিয় প্রিভিয়াস ব্যাচে তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে আবারও হাজির হয়ে গেলাম আরেকটি লাইভ ক্লাস নিয়ে। সো আজকে আমরা মূলত কথা বলবো তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ স্থির তড়িৎ স্ট্যাটিক ইলেকট্রিসিটি নিয়ে। সো সবাই কোপানোর জন্য রেডি হয়ে যাও। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের কোপাকুপি শুরু করে দিব। প্রথম কাজ হচ্ছে তোমরা আজকের ভিডিওটি তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও যাতে করে তোমাদের বন্ধুরা যারা রয়েছে তারা এখান থেকে উপকৃত হতে পারে। সেকেন্ডলি হচ্ছে বরাবরের মতো তোমরা কে কোন জায়গা থেকে ক্লাস করতেছো আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। আমরা অলরেডি 10 মিনিট লেট করে ফেলছি, আমরা চাচ্ছিলাম একটু স্ট্রিম ইয়ার্ড থেকে আজকে লাইভে আসার জন্য, বাট আনফরচুনেটলি ওইখানে আমাদের প্রায় 10 মিনিটস এর উপরে লস হয়ে গেছে। সো আমি অত্যন্ত দুঃখিত। তোমরা একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও কে কোন জায়গা থেকে ক্লাস করতেছো, এবং আমি কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। ওকে, অনেকেই আজকের ক্লাসে জয়েন করেছে। এখানে সুস্মিতা আজকে আমাদের ক্লাসে জয়েন করেছে। তারপরে আমাদের পলাশ ভাইয়া আছেন, টিচার। তানিয়া নিধি আছে। আসসালাম ওয়ালাইকুম আসসালাম। তান্নি আছে। তারপরে আছে চারুলতা আছে। অর্চিমনিক দিশা, থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই লাইভ। অনির্বাণ প্রীতম আছে, থ্যাংক ইউ প্রীতম ফ্রম সুনামগঞ্জ। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই লাইভ। ওকে, তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে লাইভ ক্লাসে জয়েন করার জন্য। তোমাদের যে সারা সারা পেয়ে আমাদের খুব ভালো লাগে যে তোমরা, বিশেষ করে আমরা যখন ক্লাসগুলো নেই তোমরা নোটগুলো জমা দাও। সো এই তোমরা যখন আসলে রেসপন্স করো না তখন এগুলো আসলে আমাদেরকে অনেক বেশি বুস্ট করে, যেগুলো আমরা এনার্জি পাই তোমাদের জন্য কাজ করতে। তো তোমরা হচ্ছে আমাদের ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করবা এবং গ্রুপে বেশি বেশি মানুষজনকে ইনভাইট করবা, যাতে এই যে সুবিধাগুলো আমরা তোমাদের জন্য কষ্ট করে ক্লাসগুলো নিচ্ছি একদম ফ্রিতে, বিশেষ করে তোমরা যদি একা জাস্ট আমাদের এই অ্যাডভান্টেজ গুলো না নাও, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, যারা এখান থেকে তোমার মনে হয় যে সে যদি ক্লাস করে একটু হলে উপকৃত হতে পারে, তাদেরকে একটু সহযোগিতা করো। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান। অলরেডি 88 জন আজকে আমাদের লাইভ ক্লাসে জয়েন করেছে। সো আমরা শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে স্থির তড়িৎ। আমাদের আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে স্থির তড়িৎ। আমরা প্রথমত হচ্ছে এক ক্লাসে আমরা পুরো চ্যাপ্টার শেষ করব না। আমরা হচ্ছে ফার্স্ট ক্লাস ছিল তো লাস্ট ডেতে আমরা অনেকটা ফাস্ট করিয়েছি, হয়তো বা তোমাদের অনেকের বুঝতে কষ্ট হয়েছে। তো এখন থেকে আমরা যে কাজটা করব, একটা চ্যাপ্টার আমরা 4-5 দিনে শেষ দেব, একদম তোমাদেরকে বেসিক ধরে ধরে একদম বেসিক জায়গা থেকে। তোমরা যারা একটু দুর্বল স্টুডেন্ট আমার মতো গরিব টাইপের, তারাও বুঝবা, যারা ভালো স্টুডেন্ট তাদেরও কাজে দিবে। সো এখন থেকে আমরা চেষ্টা করবো একদম বেসিক জিনিস পড়ানোর জন্য। সো দেখো, স্থির তড়িৎ এই চ্যাপ্টারটা তোমরা ক্লাস 9-10 একটা চ্যাপ্টার পড়ে আসছো, তোমাদের তখন দশম অধ্যায় ছিল স্থির তড়িৎ, এবং চলক তড়িৎ 11তম একটা অধ্যায় ছিল 11 নম্বর চ্যাপ্টারে। এখন তোমাদেরকে সেকেন্ড পেপারে এটা দ্বিতীয় অধ্যায় এবং চলক তড়িৎ আমাদের থার্ড চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। তো আমরা একটা কাজ করি, স্থির তড়িৎে আমি অলরেডি তোমাদের টপিক গুলো লিখে দিয়েছি। আমরা বেসিক্যালি আজকে ক্লাসে ফোকাস করব তড়িৎ প্রাবল্যের উপরে এবং বিভবের উপরে। কারণ কি, তোমরা যদি টেস্ট পেপার কিংবা বিগত বছরের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করো, সেক্ষেত্রে দেখতে পাবা বেশিরভাগ প্রশ্ন কিন্তু এই প্রাবল্য থেকে আসছে। তো প্রাবল্যতে আমরা একটু বেশি করে জোর দিব তোমাদেরকে কিভাবে প্রবলেমগুলো সলভ করতে হয়। আর ওই প্রাবল্যতে যাওয়ার আগে আমরা একটু বেসিক জিনিসগুলো আর 10 মিনিট একটু দেখি। তো খেয়াল করো, স্থির তড়িৎ পড়ার পূর্বে তোমাকে কয়েকটা জিনিস সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া নিতে হবে। প্রথমত হচ্ছে চার্জ কি, কারণ বলা যায় না, ক নাম্বার প্রশ্ন অনেক সময় দিয়ে দিতে পারে চার্জ। তারপরে ধরো আমাদেরকে কুলম্বের ফর্মুলা জানতে হবে, কুলম্বের সূত্র সম্পর্কে ধারণা নিতে হবে। বাহ, আজকে তো লেখা অনেক সুন্দর হয়ে যাইতেছে লাগতেছে না? আচ্ছা, তারপরে হইতেছে সবে নতুন মার্কারের কারসাজি আর কি। আর তারপরে আমরা পড়ব আধানের কোয়ান্টায়ন।
আধানের কোয়ান্টায়ন, আমরা ওই সকল জায়গাতে যাওয়ার পূর্বে আমরা এই তিনটা টপিক নিয়ে একটু আলোচনা করি, জাস্ট 5 মিনিটস। প্রথমত হইতেছে চার্জ কি। আমরা সবাই বুঝি যে ইলেকট্রনের চার্জ মাইনাস, প্রোটনের চার্জ প্লাস, বাট অনেক সময় কিন্তু পরীক্ষাতে যখন ক নাম্বারে ডেফিনেশন দিয়ে আমরা কিন্তু অনেক সময় মুখস্থ লিখতে পারি না। তো আমাদেরকে একটু চার্জের ডেফিনেশনটা ভালো করে মনে রাখতে হবে। তো তোমরা জানো যে আমরা যে প্রত্যেকটা পরমাণুর কথা চিন্তা করি, পরমাণুতে আমাদের প্রোটন, ইলেকট্রন, নিউট্রন এই জিনিসগুলো থাকে, রাইট? সো এইগুলো হইতেছে কি আমাদের পদার্থ সৃষ্টিকারী যে কণা। সো এই যে প্রোটনের কি কিছু বৈশিষ্ট্য আছে, মৌলিক বৈশিষ্ট্য, যেমন সে ফর एग्जांपल তার একটা মৌলিক বৈশিষ্ট্য কি হতে পারে, প্রোটনের চার্জ হইতেছে প্লাস, ইলেকট্রনের মাইনাস, নিউট্রনের আমরা জানি জিরো অর্থাৎ নিউট্রাল। সো আমরা এই যে চার্জ পড়াশোনা করার আগে আমরা বুঝলাম যে পরমাণুতে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন থাকে। সো এই যে কণাগুলো আছে না, প্রোটন, আমাদের একটা পরমাণুর মধ্যে এই যে পদার্থ সৃষ্টিকারী যে কণাগুলো আছে তাদের যে মৌলিক এবং বৈশিষ্ট্যসূচক ধর্ম তাদেরকে চার্জ বলে। তো খুব সহজ ভাষায় যদি পরীক্ষাতে আসে চার্জের ডেফিনিশন কি, তোমরা জাস্ট লিখবা পদার্থ সৃষ্টিকারী কণাসমূহের মৌলিক এবং বৈশিষ্ট্যসূচক ধর্মগুলোকে কি বলা হয়, চার্জ বলে। জাস্ট ডেফিনিশনটা দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না। আর তোমরা প্রোটনের, ইলেকট্রনের চার্জগুলো একটু মনে রাখবা, কষ্ট করে কাজে লাগতে পারে। তারপরে আসো কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র যদি আমরা পড়াশোনা করতে যাই, তোমরা অলরেডি এটাও ক্লাস 9-10 এ পড়ে আসছো, তারপরেও আমরা একটু চেষ্টা করি একটু ভিন্নভাবে দেওয়ার জন্য, কারণ 9-10 এর সাথে ইন্টারমিডিয়েটে কুলম্বের সূত্রের মধ্যে একটু পার্থক্য আছে, এবং আগে আমাদের নলেজটা ছিল জাস্ট একটা মাধ্যমের জন্য নির্দিষ্ট, কিন্তু এখন দেখবো আমরা যে কোনো মাধ্যমে আমার যদি প্রবলেমটা দেয় সলিউশন করার জন্য আমরা কিন্তু ইন্টারমিডিয়েটের যে ফর্মুলা সেটা দিয়ে আমরা সলভ করে নিতে পারবো। খেয়াল করো আমরা একদম 19 এ কি শিখছিলাম, যে F equals to C into Q1 Q2 divided by D square, right? আমরা কিন্তু এইভাবে পড়ছিলাম ক্লাস 9-10 এ। তো তখন আমার F equals to C into Q1 Q2 by D square আমাদের এরকম ছিল সূত্রটা কুলম্বের, যে নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আধানের মধ্যকার আকর্ষণ বিকর্ষণ বলের মান এদের আধানের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বলে এদের শুল্কারী সরলরেখা বরাবর ক্রিয়া করে। সো আমরা এখন পড়তেছি হইতেছে কুলম্বের সূত্র। আমাদের জাস্ট আমরা দুইটা বিন্দু আধান যদি নেই, এখানে ধরে নিলাম Q1, এখানে ধরে নিলাম Q2। সো এই যে দুইটা বিন্দু আধান আছে এদের মধ্যবর্তী দূরত্ব আমি ধরে নিলাম D। সো এই যে দুইটা বিন্দু আধানকে আমরা যখন কোন একটা নির্দিষ্ট মাধ্যমে নিব, তখন তাদের মধ্যে কিন্তু আকর্ষণ বল হইতে পারে, বিকর্ষণ বল হইতে পারে। কেন? কারণ খেয়াল করো, তোমরা জানো যে ধরো এই চার্জটা প্লাসও হইতে পারে, এটা প্লাস হইতে পারে, কিংবা এটা মাইনাস হইতে পারে, এটা মাইনাস হইতে পারে, হোয়াটএভার, যাই হোক। সো তোমরা এই জিনিসটা নিশ্চয়ই জানো যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, রাইট? সো খেয়াল করে, ধরো এটা যদি প্লাস হয়, এটা প্লাস হয়, দুইটার চার্জই তো প্লাস, একই ধরনের চার্জ, তার মানে বিকর্ষণ করবে। যদি দুইটাই মাইনাস হইতো তাইলে কিন্তু আমার বিকর্ষণ করতো, কিন্তু খেয়াল করো তো, যদি একটা প্লাস এবং একটা মাইনাস হইতো তাহলে কি আকর্ষণ হইতো না? তো আমরা এই জিনিসটা খুব সহজে বুঝতে পারছি যে আমাদের এই যে ফোর্সটা, অর্থাৎ দুইটার মধ্যে যে বলটা কার্যকর, এটা আকর্ষণ বল হইতে পারে, বিকর্ষণ বল হইতে পারে। এই জিনিসটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি চার্জটা আমরা দুইটা প্লাস নিছি নাকি দুইটা মাইনাস নিছি নাকি একটা প্লাস একটা মাইনাস নিছি তার উপর। এর জন্য আমাদের ডেফিনিশনে বলা ছিল, অর্থাৎ আমাদের যে স্টেটমেন্টটা ছিল কুলম্বের, যে নির্দিষ্ট মাধ্যমে দুইটি বিন্দু আধানের মধ্যকার যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এদের আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই বল দেখো তো, খেয়াল করে অলওয়েজ এদের সংযোগকারী সরলরেখা বরাবর ক্রিয়া করে। বাট এই যে ফর্মুলাটা ইন্টারমিডিয়েটে আইসা একে আমরা একদম চাঁদে পাঠিয়ে দিছি। তোমরা এখন ইন্টারে তো একটু বড় হইছো, তোমরা ফর্মুলাগুলো এইভাবে শিখবা যে F equals to 1/4 pi epsilon naught k into Q1 Q2 divided by D square। এখন বলতে পারো যে ভাইয়া আমরা তো এই জিনিসটা জানি যে C equals to 1/4 pi epsilon naught, হয়তো অনেকে জানো অনেকে জানো না। সো এই জিনিসটা যদি এইভাবে হয় তাহলে তো আমরা C দিয়ে লিখতে পারি। C দিয়ে লিখলে প্রবলেমটা কি? একটু প্রবলেম আছে, খেয়াল করো, আমরা আসতেছি সবগুলোতে আসতেছি। তোমরা যে 19 এ যে ফর্মুলাটা পড়ছিলে, এখানে যে সিটা আছে না, কুলম্বের ধ্রুবক, এটা কিন্তু একটা নির্দিষ্ট মাধ্যমের জন্য প্রযোজ্য, অর্থাৎ এর মানটা কিন্তু ফিক্সড। কি জানি আমরা 9 × 10⁹ তোমরা এককটাও শিখে নিবা, নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, রাইট? সো এটা কিন্তু আমাদের
একটা একটা মাত্র মাধ্যমের জন্য প্রযোজ্য। কিন্তু খেয়াল করো তো আমরা সব সময় কি এই যে চার্জগুলা এগুলাকে মানে একটা মাধ্যম বলতে শূন্য মাধ্যমে কি আমরা রাখবো, আমরা কিন্তু মাধ্যম চেঞ্জ করে দিতে পারি। তো এইখানে কিন্তু মাধ্যম চেঞ্জ করার কিন্তু আমাদের কোনো সুযোগ নাই। সো আমরা এই জিনিসটাকে কি করলাম, সি ইকুয়ালস টু আমরা দেখছি 1/4 পাই এপসাইলন নট এর মান যা, সি এর মানও তা, সাথে একটা কি নিয়ে আসি, কে নিয়ে আসি। এই কে হচ্ছে আমাদের যে মাধ্যমটা, অর্থাৎ আমার চার্জ দুইটা যদি আমরা শূন্য মাধ্যমে রাখি সেক্ষেত্রে আমি কে এর ভ্যালুটা ধরবো 1। আমরা যদি অন্য কোনো মাধ্যমে ধরি সেক্ষেত্রে আমার কে এর মানটা চেঞ্জ হয়ে যাবে। সো টেনশন করার কোনো দরকার নাই, যখন পরীক্ষাতে আসবে অন্য কোনো মাধ্যম দিয়ে তখন তোমরা একটু খেয়াল করে দেখবে তোমাদের প্রশ্নের কোনো একটা জায়গায় চিপা চাপায় আমাদের এই কে এর ভ্যালুটা দেয়া থাকবে। বাট এমসিকিউর জন্য তোমাদেরকে একটু শিখে নিতে হবে, যেমন ধরো অবরোধে কত কে এর মান, যেটাকে আমরা তড়িৎ ভেদনযোগ্যতা বলি বা আপেক্ষিক ভেদনযোগ্যতা বলি, কিংবা পানিতে কে এর মানটা ভ্যালুটা কত, এই সকল জিনিস মেডিকেলে ভর্তি পরীক্ষা অনেক সময় দিয়ে দিতে পারে। বাট রিটেনের জন্য অফকোর্স দেখবা কে এর ভ্যালুটা কোনো একটা জায়গায় দেয়া আছে। সো এখন পর্যন্ত আমরা কি শিখলাম, যে আমরা কুলম্বের সূত্র 19 এ যেটা পড়ছিলাম যে নির্দিষ্ট মাধ্যমে দুইটা বিন্দু আধানের মধ্যকার আকর্ষণ বিকর্ষণ বলের মান এদের গুণফলের সমানুপাতিক, এবং এই যে আকর্ষণ বিকর্ষণ বলের মান এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এখান থেকে আমরা একটু আপডেট ভার্সনে চলে গেলাম। কেন চলে গেলাম, কারণ এই যে ফর্মুলাটা এটা দিচ্ছি আমরা মাত্র একটা নির্দিষ্ট মাধ্যমের জন্য ফিক্স, বাট যখন আমরা ফর্মুলাতে কেটা নিয়ে আসলাম এখন আমরা চাইলে যে কোনো মাধ্যমেই কিন্তু আমরা বলটা নির্ণয় করতে পারি। সো এই জিনিসটা একটু ক্লিয়ার হয়ে নিও তোমরা। সো আমার মনে হয় কুলম্বের ফর্মুলাটা তোমরা বুঝতে পারছো, যে এখন থেকে আমরা কুলম্বের ফর্মুলাটা কি শিখবো, F equals to সি ইনটু সি দেয়া যাবে না, কি দিব সি এর বদলা 1/4 পাই এপসাইলন নট, সাথে একটা কি আনবো কে নিয়ে আসবো। আর এখানে ফর্মুলাটা কি q1 q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। সো এইটাই হচ্ছে আমাদের কুলম্বের ফর্মুলার যে বর্তমান রূপটা, রাইট। সো কুলম্বের সূত্রটা আমরা শিখলাম। তারপরে দেখো আমাদের কিছু কাজ আছে। এই যে আমরা যে এখানে আগে সি শিখছিলাম না, সি তো কুলম্বের ধ্রুবক যার মান জানি 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, এটা সবাই জানে। কিন্তু মাঝে মাঝে দেখবা পরীক্ষাতে এই যে এপসাইলন নট নতুন একটা টার্ম পাইছো না, এটার সাথে হয়তো বা তোমরা পরিচিত না, নাইটে ছিল না এটা, ইন্টারমিডিয়েট হয়তো যারা একটু পড়ালেখা করছো তারা জানো। এই এপসাইলন নটকে আমরা বলি কি তড়িৎ ভেদন যোগ্যতা, রাইট, বা আপেক্ষিক ভেদন যোগ্যতা। সো এপসাইলন নট যখন হবে তখন হইতেছে আমার শূন্য মাধ্যমের জন্য আমরা চিন্তা করি, আর যখন শুধু এপসাইলন লিখি তখন যে কোনো মাধ্যমের জন্য হইতে পারে। সো খেয়াল করো আমরা যেহেতু দেখো সি ইকুয়ালস টু এপসাইলন নট ইউজ করছি, তার মানে এই সিটা কাকে নির্দেশ করতেছে, অফকোর্স শূন্য মাধ্যমকে নির্দেশ করছে, এর জন্য আমরা এখানে একটা কে নিয়ে আসছি। এখন কেটা চেঞ্জ করে দিলেই কিন্তু আমার মাধ্যমটা চেঞ্জ হয়ে যাবে। এখন আসো আমার কাজ হচ্ছে এই যে তড়িৎ ভেদন যোগ্যতা তার আমরা হইতেছে কি নির্ণয় করতে চাই, তড়িৎ ভেদন যোগ্যতার যে একক সেটি আমরা নির্ণয় করতে চাই, কারণ পরীক্ষাতে প্রায় সময় এমসিকিউতে এই জিনিসটা দিয়ে দেয়। সো আমাদের কিভাবে প্রসেসটা আমরা অ্যাপ্রোচ করব খেয়াল করো, আমরা তো এই এপসাইলন নটের ইয়ে জানি না, এককটা জানি না, বাট আমরা কার কার জানি খেয়াল করো, আমরা কিন্তু সি এরটা জানি। সো এটা খুব সহজে এখান থেকে বের করে নিয়ে আসা যাবে। তোমরা তো জানো যে একক বের করার নিয়ম, জাস্ট এই ফর্মুলাটা যদি লিখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো। সি হইতেছে নিউটন পার মিটার স্কয়ার, নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এখানে একটু খেয়াল করো তো 1/4 পাই এগুলা কি কনস্ট্যান্ট না, এগুলোর তো কোনো একক নাই। সো অফ কোর্স এখানে 1 বাই এপসাইলন নট হবে। সো পরের লাইনে কি তোমরা লিখতে পারো না, এপসাইলন নট ইকুয়ালস টু 1 বাই, এটা কি নিচে চলে যাবে না, নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। তারপরে তোমার কাজ কি, জাস্ট এটাকে একটু উল্টায় দাও, উল্টায় দিলে কি হবে, পার নিউটন পার মিটার স্কয়ার কুলম্ব স্কয়ার। এখন আসে এমসিকিউতে আসলে এটা হচ্ছে আমাদের মূল প্রসেস বের করার, বাট এটা একটু মুখস্থ রেখে ফেলো। কেন, তুমি দেখতেই পাচ্ছ যে আমাদের এখানে যে কুলম্বের ধ্রুবক সি এবং আমাদের যে তড়িৎ ভেদন যোগ্যতা একটা একটা রিভার্সে আছে, দেখো একটা উপরে আছে একটা নিচে আছে। তো যেহেতু একটা একটা বিপরীত, তার মানে আমাদের কিন্তু এখন আর এত কাহিনী করার দরকারই নাই। তুমি তো জানো যে কুলম্বের ধ্রুবকের হইতেছে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এখন এপসাইলনটা যেহেতু ঠিক তার বিপরীত, তার মানে উল্টাই দিলেই তো হয়, নিউটনের জায়গায় হবে পার নিউটন, মিটারের জায়গায় পার মিটার স্কয়ার কুলম্ব স্কয়ার। দেখছো কোনো টাইমে কিন্তু আমার লাগে নাই। এইভাবে তোমাকে বিভিন্ন ধরনের এককগুলা একটু কষ্ট করে মনে রাখতে হবে, কারণ পরীক্ষাতে এমসিকিউতে বোর্ডের পরীক্ষাগুলোতে অনেক সময় দিয়ে দেয়। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট কাজ। সো আমরা কুলম্বের সূত্র সম্পর্কে একটা আইডিয়া নিলাম ফার্স্ট অফ অল, এটা হচ্ছে যে আমাদের প্রথম কাজ, কারণ আমরা যখন প্রাবল্য পড়বো তখন অনেক বেশি কাজে লাগবে কুলম্বের ফর্মুলাটা। এরপরে আসো আধানের কোয়ান্টাম, এগুলা বইয়ের মধ্যে খুব সহজ করে লেখা আছে, তারপরে তোমরা অনেকের
মধ্যে এই জিনিসগুলো একটু ক্লিয়ার থাকে না, তার জন্য বলা আর কি। আধানের কোয়ান্টাইন জিনিসটা খেয়াল করো কি। সো আধানের কোয়ান্টাইন বোঝার আগে তোমাকে একটা জিনিস এখান থেকে একটা মার্ক করে দিই, খেয়াল করো কোয়ান্টা। এই যে ওয়ার্ডটা আছে না, কোয়ান্টা মানে হচ্ছে আমরা বুঝি কোয়ান্টা দ্বারা প্যাকেট কিংবা গুচ্ছ, রাইট। সো এই যে আধানের কোয়ান্টাইন পড়ার আগে তুমি যদি এই ওয়ার্ডটা মনে রাখতে পারো তাহলে তুমি কোয়ান্টাইনটা খুব সহজেই বুঝতে পারবে। সো কোয়ান্টা মানে হচ্ছে প্যাকেট বা গুচ্ছ। সো আমরা এই যে আধানগুলো দেখি না, আমাদের যে আধানগুলো রয়েছে ওইগুলা কখনো কিন্তু নিরবিচ্ছিন্ন হয় না, অর্থাৎ কন্টিনিউয়াস না। এরা একটা পূর্ণ সংখ্যার গুণিতক হয়। প্রশ্ন হচ্ছে কার পূর্ণ সংখ্যার গুণিতক। তোমরা যে ইলেকট্রনের চার্জ জানো না, 1.6 ইনটু কত, 10⁻⁹ কুলম্ব। এই যে ইলেকট্রনের চার্জ আছে এর অলওয়েজ একটা পূর্ণ সংখ্যার গুণিতক হবে। ধরো সে ফর এক্সাম্পল বললাম আমরা চার্জটা এইভাবে হতে পারে 4e 5e, এটা প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে হোয়াটএভার। সো কখনো কিন্তু তোমরা দেখবা 4.65e এইভাবে হবে না। কেন হবে না? এটা তো ইলেকট্রনের চার্জ, কিন্তু এটা তো পূর্ণ সংখ্যা না। এই জিনিসটা অ্যাকচুয়ালি আধানের কোয়ান্টাম। সো আধানের কোয়ান্টাম জিনিসটা কি, কোনো একটা বস্তুতে আধানের পরিমাণ কখনো নিরবিচ্ছিন্ন হতে পারে না। এটা সবসময় কি একটা প্যাকেট আকারে থাকে, অর্থাৎ আমাদের যে ইলেকট্রনের যে মূল চার্জটা আছে না 1.6 ইনটু 10⁻⁹ কুলম্ব, এর অলওয়েজ একটা পূর্ণ সংখ্যার গুণিতক আকারে থাকবে, কখনো ভগ্নাংশ বা নিরবিচ্ছিন্ন হবে না। কেন খেয়াল করে নিরবিচ্ছিন্ন না কেন? কারণ 4 এর পরে পরে 5 এখানে কিন্তু গ্যাপ আছে। কিন্তু আমার যদি আমি 4.1 নিতাম তাইলে কিন্তু সবগুলো দশমিক সংখ্যায় কিন্তু চলে আসতো ভিতরে, তখন কিন্তু এই জিনিসটা কন্টিনিউয়াস হয়ে যেত। এর জন্য আমরা বলি যে আধান সবসময় ইলেকট্রনের পূর্ণ সংখ্যার গুণিতক। যেহেতু পূর্ণ সংখ্যার গুণিতক 4 এর পরে 5, তার মানে এখানে কিন্তু একটা গ্যাপ আছে, অসংখ্য গ্যাপ আছে। সো যেহেতু একটা গ্যাপ কার্যকর আছে, সো আমরা খুব সহজেই বলতে পারি এই জিনিসটা কি নিরবিচ্ছিন্ন না, রাইট। সো আমরা কোয়ান্টাইন জিনিসটা বুঝতে পারলাম। এবারে আসো আমাদের পরীক্ষাতে অ্যাকচুয়ালি যে সকল জায়গা থেকে প্রশ্ন আসে ওই টপিকসে যাবো। এখন আমরা পড়াবো প্রাবল্য। তবে টিচাররা মাঝে মধ্যে আমাদের মতো যারা গরিব স্টুডেন্টরা আছে তাদের কথা চিন্তা করে গ নাম্বার প্রশ্নে মাঝে মধ্যে কুলম্বের বল নির্ণয় করার জন্য বলে, যেটা আসলে আসার প্রবাবিলিটি খুবই কম। বেশিরভাগ প্রশ্ন কিন্তু প্রাবল্যতে আসে। তো আমরা একটা কাজ করি, প্রাবল্যতে যাওয়ার আগে তোমাদের জন্য একটা এমসিকিউ দেই, ঠিক আছে? এমসিকিউটা দেখে তোমরা করতে পারো কিনা ঠিকঠাক মতো। সো আমরা এমসিকিউটা হচ্ছে, তোমরা জাস্ট আমাকে অপশনটা জানিয়ে দিবা। আধানের কোয়ান্টায়নের ক্ষেত্রে কোয়ান্টায়নের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক। ঠিক আছে, ধরো আমরা অপশন এ দিলাম 3.2 into 10⁻⁹ কুলম্ব। অপশন বি 1.7 into 10⁻⁹ কুলম্ব। আচ্ছা এই প্রশ্নটা একটু চিন্তা করে দিও, ঠিক আছে? ধরা খাওয়ার চান্স আছে কিন্তু বেশি, আমি ইচ্ছা করে কিন্তু দিতেছি, ধরা খাইবা কিন্তু একটু ভাইবা দিও, রাইট। তারপরে হইতেছে ধরো 4.6 into 10⁻⁹ কুলম্ব। অপশন ডি 4.8 into 10⁻⁹ কুলম্ব। তোমরা একটু আমাকে কমেন্টে জাস্ট আনসারটা একটু জানিয়ে দাও, যেহেতু তোমাদের এই মুহূর্তে আমরা আধানের কোয়ান্টাইল টপিকসটা পড়াইছি। সো এর জন্য কোনটা সঠিক উত্তর হবে, এটা কিন্তু একটা বোর্ডে আসছিল প্রশ্নটা, এমসিকিউটা, বাট বোর্ড থেকে আমি একটু চেঞ্জ করে দিছি। তো তোমরা একটু আমাকে কাইন্ডলি কমেন্টে জানাও যে কোনটা হবে সঠিক উত্তর। আচ্ছা এরপরে হচ্ছে আমরা আস্তে আস্তে কঠিন টপিকসে যাব। এখন একদম সহজ টপিকস গুলো তোমাদেরকে পড়াইতেছি, যেহেতু এখানে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টসরা আছে, বিশেষ করে তোমরা যারা এই বছর তোমাদের ইয়ার চেঞ্জ হওয়ার কথা ছিল তাদের জন্য এই চ্যাপ্টারগুলো একদম নতুন। তো আমরা চেষ্টা করতেছি একদম বেসিক জায়গা থেকে পড়ানোর জন্য। বাট তোমরা যারা পারো এই জিনিসগুলো, তোমাদের জন্য আমরা ক্লাস নেব শেষের দিকে। ধরো আমাদের যখন টপিক গুলো পড়ানো শেষ হয়ে যাবে তখন একটা আবার সবগুলো জিনিসের উপর আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করবো, একদম পুরো চ্যাপ্টার ওভারভিউ সাথে আমরা এমসিকিউ কিংবা রিটেন যেগুলো একটা ক্লাসে নিয়ে নিলাম, 2 ঘন্টার একটা ক্লাস। বাট রেগুলার ক্লাসগুলো আমরা এইভাবে চেষ্টা করবো। সো আমি, আচ্ছা একজন জানাইছে যে আনসার এ ডি। সো আমি যেটা ভাবছিলাম যে তোমরা ধরা খাইবা, অলরেডি অনেকে ধরা খাইতেছো, ঠিক আছে? আমি ইচ্ছা করে এই জিনিসটা করছি, অলরেডি কিন্তু তোমরা আমার ফাঁদে পা দিয়ে দিছো। আচ্ছা অনেকেই বলতেছে যে সাউন্ডে প্রবলেম করতেছে, সাউন্ড তো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা
বাহ, দুই একজন কিন্তু আহ, আচ্ছা, সাউন্ডটা ঠিক করার চেষ্টা করছি, একটু জানাই আমাকে যে কোনো প্রবলেম হচ্ছে কিনা। ওকে, মাত্র আমি দুইজনের সঠিক উত্তর পাইছি, তিনজন। দেখো অলরেডি তোমরা যারা শুধু এ আনসার দিছো তারাও ধরা খাইছো, যারা শুধু ডি দিছো তারাও ধরা খাইছো। আমি ইচ্ছা করে দুইটা আনসার সেম দিয়ে দিছি, কারণ দেখো আমরা অনেকে কি করি, জাস্ট প্রথমটা যখন অপশন কারেক্ট হয় খুশিতে এটি দাগিয়ে দিই, বাকি অপশনগুলো একটু দেখি না। তোমরা তো জানো যে মেডিকেল এডমিশন টেস্টে একাধিক আনসার কিন্তু কারেক্ট হতে পারে, সো বেশি খুশি হওয়া যাবে না। একটু প্রশ্নের অপশনগুলো একটু চোখ কান খোলা রেখে দেখতে হবে যে আমার কি দেয়া আছে অ্যাকচুয়ালি, কারণ দুইটা তো সঠিক হতে পারে। সো তুমি বুঝতেই পারতেছো এই যে 3.2, এটা কি 1.6 ইন্টু 10 টু দ্য -19 কুলম্বের কিন্তু দ্বিগুণ, অর্থাৎ পূর্ণ সংখ্যা। এটা কিন্তু কোনো পূর্ণ সংখ্যা না, তার মানে এটা হবে না কারেক্ট আনসার। এটা কিন্তু পূর্ণ সংখ্যা না, কারণ 4.6 কে তুমি 1.6 এর পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করতে পারবে না, কিন্তু 4.8 কে কিন্তু পারবা। খেয়াল করো তো, 1.6 কে যদি তুমি 4 দ্বারা গুণ দাও, সেক্ষেত্রে কিন্তু 4 ষোলো 4 ইন্টু 16, দ্যাট ইজ 4.8। মানে এখানে তো দশমিক আছে, এক দশমিক সামনে নিয়ে আসলাম। 16 4 4 ষোলো 48, না না হ্যাঁ সরি, এখানে একটু ভুল হয়েছে, এখানে 3 কি লিখলাম, 3 ষোলো 48, 4 ষোলো 64। আচ্ছা 3 ষোলো 48, একটা দশমিক আছে, একটা দশমিক দিয়ে দিলাম। তার মানে খেয়াল করো এটাও কিন্তু পূর্ণ সংখ্যার গুণিত, এইটাও পূর্ণ সংখ্যার গুণিত। দ্যাট ইজ ওয়াই আমার আনসার হবে এ প্লাস ডি। সো এটার আনসার দুইটা হবে। আমি ইচ্ছে করেই দিচ্ছি জাস্ট তোমাদেরকে একটু টেস্ট করার জন্য। ওকে, সো থ্যাংক ইউ তোমরা যারা সঠিক উত্তর দিতে পারছো। এখন আমরা পরবর্তী টপিকসে চলে যাই, বিকজ আমাদের 9টায় একটা ক্লাস আছে, আমাদেরকে 9টার ভিতরে ক্লাসটা শেষ করতে হবে, 8:50-এর মধ্যে শেষ করে দিব। তো আমাদের এখনের টপিক হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্য, ঠিক আছে। তো তড়িৎ প্রাবল্য পড়ার আগে আমরা একটু এই জিনিসটা আমরা একটু ভিতরে যাব, আর আজকে দেখি বিভব শেষ করতে পারি কিনা। তড়িৎ প্রাবল্য জিনিসটা তোমরা এইটাও ক্লাস 9-10-এ পড়ে আসো কি, যে কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমরা একটা একক ধনাত্মক আধান স্থাপন করি, তখন এই তড়িৎ ক্ষেত্রটা এই আধানের উপর যে পরিমাণ বল প্রয়োগ করে তার নামে হইতেছে কি তড়িৎ ক্ষেত্র। ডেফিনেশনটা একটু ভালোভাবে মনে রাখো, যে কি আমরা যদি কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা একক ধনাত্মক আধান স্থাপন করি, তখন এই যে তড়িৎ ক্ষেত্রটা আসে না, ওই তড়িৎ ক্ষেত্রটা এই যে একক আধানের উপর যে পরিমাণ বল প্রয়োগ করবে তাকেই বলা হয় কি তড়িৎ প্রাবল্য। এইটা হইতেছে আমাদের তড়িৎ ক্ষেত্র, তার মধ্যে একটা 1 কুলম্ব আধান নিয়ে আসলাম, এইটা এর উপর যে পরিমাণ বল প্রয়োগ করবে তার নাম তড়িৎ প্রাবল্য। খেয়াল করো তো তড়িৎ প্রাবল্য ডেফিনিশন থেকে কি বোঝা যাচ্ছে, একটা ওয়ান কাইন্ড অফ ফোর্স না, এক ধরনের কিন্তু বল, কারণ এই যে 1 কুলম্বের উপরে বল, এটাই কি তড়িৎ প্রাবল্য। সো যেহেতু তড়িৎ প্রাবল্য জিনিসটা ওয়ান কাইন্ড অফ ফোর্স, আমরা তো ছোটবেলায় পড়ে আসছি, 9-10-এ পড়ছিলাম যে বল হইতেছে কি রাশি, একটা ভেক্টর রাশি। সো এখন খেয়াল করো তো, আমাদের প্রাবল্য জিনিসটা যেহেতু ডেফিনিশন থেকে আমরা বুঝতে পারতেছি যে প্রাবল্য হইতেছে আমাদের এক ধরনের বল, সো প্রাবল্য জিনিসটা কি হবে, ভেক্টর রাশি হবে। সো যেহেতু ভেক্টর রাশি, তার মানে একে আমরা যদি পরিমাপ করতে যাই বা সম্পূর্ণরূপে প্রকাশ করতে যাই, আমাদের মানেরও দরকার, দিকেরও দরকার। তো আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এখন কেন প্রাবল্য জিনিসটা ভেক্টর রাশি, কারণ বল ভেক্টর রাশি, প্রাবল্য জিনিসটা ওয়ান কাইন্ড অফ ফোর্স, দ্যাট ইজ হোয়াই এটা হইতেছে একটা ভেক্টর রাশি। সো একে তুমি যাই করো, যোগ বিয়োগ গুণ ভাগ মারো কাটো, একদম কুপাকুপি করো, সবকিছু এর ভেক্টরের নিয়মে করবা। কেন করবা, কারণ এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। খেয়াল করো, সো আমরা আগে কি পড়ছিলাম, f ইকুয়ালস টু পড়ছিলাম হইতেছে 1/4 পাই এপসাইলন নট k q1 q2 ডিভাইডেড বাই d স্কয়ার। এখন একটা জিনিস খেয়াল করো তো, প্রাবল্যের জন্য 1/4 পাই এপসাইলন নট k আমরা e লিখলাম, f টা যদি e হয়ে যায় তখন কি আমরা এই যে q1 q2 এর মধ্যে একটার ভ্যালু কি 1 বসাইতে পারি না, কারণ কি বলছিলাম, নরমালি দুইটা চার্জের মধ্যে যেটা, এটা হইতেছে কুলম্বের বল, দুইটার মধ্যে যদি একটা 1 কুলম্ব হয়ে যায়, অর্থাৎ আমি যখন 1 কুলম্ব চার্জ নিয়ে আসি তখন তার উপর যে বল প্রয়োগ করে তার নামই তো প্রাবল্য। তো এখন ফোর্সটা হয়ে গেছে প্রাবল্য, এবং প্রাবল্যের ক্ষেত্রে আমরা বুঝতেছি একটা চার্জের ভ্যালু আমাকে কত ধরতে হবে, 1 ধরতে হবে। সো এখানে বুঝতেই পারতেছো 1 দ্বারা গুণ করলে কিন্তু কিউই থাকতেছে, সো আমাকে q1 q2 লেখার কোনো প্রয়োজনই নাই। সো আমরা এখানে d স্কয়ার লিখতে পারি। সো তোমরা যারা আরেকটু স্মার্ট তারা কি করতে পারো, 1/4 পাই এপসাইলন নট k q বাই কি লিখতে পারো, r স্কয়ার লিখতে পারো, হোয়াটএভার তোমার যেটাই ভালো লাগে তুমি ওইটাই লিখো, রাইট। সো আমরা কি বুঝলাম,
ডেফিনেশন থেকে দেখো প্রাবল্যের ফর্মুলাটা আমরা বের করে নিয়ে আসছি। ডেফিনেশনটা কি ছিল, যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে 1 কুলম্ব আধান স্থাপন করলে, অর্থাৎ একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটিকে যে বল প্রয়োগ করে আমার তড়িৎ ক্ষেত্রটা, তাকে বলা হয় তড়িৎ প্রাবল্য। সো তড়িৎ বলের ফর্মুলা ছিল এটা, প্রাবল্যের ক্ষেত্রে জাস্ট একটার ভ্যালু আমরা 1 কুলম্ব বসিয়ে দিয়েছি, আমরা ফর্মুলা পাইলাম। এটা একটু ভালোভাবে মনে রাখো। আবার খেয়াল করো তো, এই ফর্মুলা কিন্তু প্রাবল্যের ফর্মুলাটা কিন্তু আমরা একটু অন্যভাবেও দিতে পারি। সো এক নম্বর ফর্মুলা কি শিখলাম প্রাবল্যের জন্য, ইকুয়ালস টু 1/4πε0k q/r², রাইট? আমরা একটা জিনিস খেয়াল করো, ধরো আমি তড়িৎ ক্ষেত্রের মধ্যে 1 কুলম্ব চার্জ আনলাম আমি 5 কুলম্ব চার্জ, আর এই 5 কুলম্বের উপরে আমার তড়িৎ ক্ষেত্রটা বল প্রয়োগ করতে হইতেছে 20 নিউটন। সো খেয়াল করো কি কি বলে দিছি, আমার চার্জের পরিমাণ হইতেছে 5 কুলম্ব, আর 5 কুলম্বের উপরে এই তড়িৎ ক্ষেত্রটা বল প্রয়োগ করছে 20 নিউটন। তো তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এখন প্রাবল্য কিন্তু নিশ্চয়ই 20 না। কেন 20 না? কারণ আমরা তো জানি প্রাবল্য মানে হইতেছে 1 কুলম্বের উপরে চার্জ। সো 5 কুলম্বের উপরে যদি 20 হয়, তার মানে 1 কুলম্বের উপরে নিশ্চয়ই 5 দ্বারা ভাগ করতে হবে, তার মানে 4 কুলম্ব হবে, এবং 4 নিউটন পার কুলম্ব হবে। মানে প্রতি কুলম্বের উপরে কত নিউটন? 5 কুলম্বের উপরে যদি 20 হয়, তার মানে আমরা এটা ডেফিনিশন সহজেই বলতে পারি যে 1 কুলম্বের উপর কি হইতেছে, 4 নিউটন কাজ করতেছে, এবং প্রতি কুলম্বের উপর 4 নিউটন, তার মানে 4 নিউটন পার কুলম্ব। এর জন্য খেয়াল করতে আমরা ইকুয়ালস টু আরেকটা ফর্মুলা কি লিখতে পারি, এখন তো বুঝতে পারতেছো যে প্রাবল্য হইতেছে 4 নিউটন পার কুলম্ব। তো প্রাবল্য আবার কিভাবে বের করতে পারি আমরা চাইলে, এই যে টোটাল এফ আছে না, এফ কে আমরা যদি কিউ দ্বারা ভাগ করি, কেন খেয়াল করে, একটু আগে আমরা 20 কে এই 5 দ্বারা ভাগ করছিলাম, আমরা কি পাইছিলাম 4 নিউটন পার কুলম্ব, এবং এইটাই তো তোমাদের ডেফিনিশন অনুযায়ী হচ্ছে আমাদের প্রাবল্য। সো প্রাবল্য জিনিসটাকে দেখো আমরা দুইটা জায়গা থেকে কিন্তু বের করে নিয়ে আসছি। একটা হইতেছে কি, আমরা 1 কুলম্ব ধরে আমরা যে কুলম্বের ফর্মুলাটা শিখছিলাম ওইখান থেকে নিয়ে আসছি, আর একটা একদম বাই ডেফিনিশন কি, প্রতি কুলম্ব চার্জের উপরে যে পরিমাণ বল প্রয়োগ করে, তাহলে টোটাল বলকে টোটাল চার্জ দ্বারা যদি ভাগ করি, সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটার বল থাকবে না, এটার নাম হয়ে যাবে কি, তড়িৎ প্রাবল্য। এবং খেয়াল করো তো, প্রাবল্য ইকুয়ালস টু যদি এফ বাই কিউ হয়, এফ এর একক হইতেছে নিউটন আর চার্জের একক হইতেছে কুলম্ব, সো নিউটন পার কুলম্ব। আমরা এখান থেকে কিউ শিখে ফেললাম, প্রাবল্যের এককটাও শিখে ফেললাম। সো দেখো আমরা এখন কি কি শিখছি, প্রাবল্য থেকে তার ডেফিনিশন শিখছি, তার পাশাপাশি আমরা দুইটা মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা শিখছি, এবং এক নাম্বার ফর্মুলাটা অনেক বেশি কাজে দিবে। সো ইকুয়ালস টু 1/4πε0k q1 q2 ডিভাইডেড বাই d স্কয়ার, অথবা r স্কয়ার, তোমার ইচ্ছা মতো লিখো, অথবা তোমরা কি শিখছো এখন f বাই q। সো এই ফর্মুলাটা অঙ্ক করার ক্ষেত্রে অনেক বেশি কাজে দিবে, আর এগুলা ছোটখাটো এমসিকিউ তে আসতে পারে, রাইট? ওকে, সো বড় প্রশ্ন আসতে পারে, বাট সাধারণত আমরা এই জিনিসটাই দেখি। ওকে, তো প্রাবল্যের সাথে সাথে আমরা একটু বিভবকে দেখিয়ে দিই, তারপর কয়েকটা উদাহরণ নিয়ে আমরা একসাথে অঙ্কগুলো করানোর চেষ্টা করব। তো প্রাবল্য জিনিসটা যদি আমরা বুঝে থাকি, তারপরে আসলাম বিভবে, এর পরবর্তীতে আমরা এই টপিকসের পরে তোমাদের জন্য অঙ্ক করাবো। বিভব জিনিসটা কি, খেয়াল করো, ধরো আগের মতো এটা একটা তড়িৎ ক্ষেত্র নিলাম, এবং তড়িৎ ক্ষেত্রে আমি একদম অসীম থেকে, ইনফিনিটি থেকে একটা 1 কুলম্ব আধান আনলাম। সো খেয়াল করো তো, এই অসীম থেকে আমি 1 কুলম্ব আধান আনছি তড়িৎ ক্ষেত্রের মধ্যে, আনতে কি আমার কাজ করা লাগছে না? সো এই যে কাজটা, এটাই কিন্তু আমার হইতেছে তড়িৎ বিভব। তো বিভব জিনিসটা কি, ওয়ান কাইন্ড অফ ওয়ার্ক। একটু ভালোভাবে মনে রাখো, আমরা যদি খেয়াল করি যে অসীম থেকে আমাদের প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কাজ সম্পাদিত হয়, তার নাম হচ্ছে কি, তড়িৎ বিভব। সো বিভব খেয়াল করো তো, অসীম থেকে আমি প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে আনার জন্য যে কাজ হয়, তাকেই বলা হয় তড়িৎ বিভব। তো তড়িৎ বিভব অ্যাকচুয়ালি কি মিন করে, আমার একটা কাজ মিন করতেছে না, কতটুকু কাজ মিন করতেছে, কার উপর, 1 কুলম্ব চার্জ স্থানান্তরের জন্য যে পরিমাণ কাজ করা লাগে তাকেই বলা হয় বিভব। সো আমরা বুঝতেছি বিভব একটা কাজ, তোমরা নিশ্চয়ই পড়ে আসছিলা ফার্স্ট পেপারে যখন তোমরা কাজের চ্যাপ্টারটা পড়ছো, এবং 9 ও কাজ নিয়ে একটা চ্যাপ্টার পড়ে আসো, কাজ, ক্ষমতা, শক্তি, ওইখানে পড়ছিলা কাজ হচ্ছে একটা স্কেলার রাশি। সো যেহেতু কাজ স্কেলার রাশি এবং বিভব ওয়ান কাইন্ড অফ ওয়ার্ক, অর্থাৎ কাজ, সো আমরা কি বলতে পারি, বিভবটা কি একটা স্কেলার রাশি, সো বিভব ভেক্টর না। সো মনে রাখবে এই দুটো জিনিসের মধ্যে তোমাদের অনেক বেশি কন্ট্রাডিকশন হয়, ভুল করে ফেলো পরীক্ষাতে। প্রাবল্য রিলেটেড যত ম্যাথ আসবে পরীক্ষাতে সব করবা ভেক্টরের নিয়মে, আর বিভব রিলেটেড যত ম্যাথ আসবে পরীক্ষাতে সব করবা স্কেলারের নিয়মে। এখন ভেক্টর কি স্কেলার কি,
এই জিনিসটা যদি তুমি না বুঝো, বা ভেক্টরের নিয়মে কিভাবে যোগ করা লাগে, বিভবের নিয়মে কিভাবে যোগ করা লাগে বিয়োগ করা লাগে, এই জিনিসটা যদি ভাইয়া তুমি না বুঝো, তাহলে তোমার মতো গরিব এই দুনিয়াতে আর কেউ নাই। এটলিস্ট এই জিনিসটা শিখতে হবে ভালোভাবে, ভেক্টরের কিভাবে আমরা দুইটা রাশিকে ভেক্টর নিয়মে আমরা যোগ করব, কিভাবে নরমাল নিয়মে যোগ করব, এই জিনিসগুলো জানতে হবে। এবং তোমাদের ভেক্টরে এই জিনিসগুলো সেকেন্ড চ্যাপ্টারে ফার্স্ট পেপারে অনেক ডিটেইলস আলোচনা করা হয়েছে। সো এই জিনিসগুলো তোমাদেরকে শিখে নিতে হবে। তারপরে আমরা চেষ্টা করব আজকের ক্লাসে কিছুটা রিলেট করে ওই জিনিসগুলো তোমাদের মনে করিয়ে দেওয়ার। খেয়াল করো, তার মানে আমি বিভব কি বুঝতেছি, যে অসীম থেকে যদি আমি এক কুলম্ব আধান কি করি তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনি, আমার যতটুকু কাজ করা লাগে তাকেই বলা হয় আমার তড়িৎ বিভব। তো আমি এখন একটা ম্যাথ দিই, ধরো একদম সহজভাবে বুঝিয়ে দিই। আগের মতো ধরো আমার হইতেছে এখন কাজ করা লাগতেছে 20 জুল, আমি কতটুকু চার্জ আনছি, 4 কুলম চার্জ আনছি। এখন কিন্তু 1 কুলম আনি নাই, ধরো অসীম থেকে আমি 4 কুলম চার্জ তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে আনছি, আমার টোটাল কাজ করা লাগছে 20 জুল। তো তুমি বুঝতেছো প্রতি কুলমের জন্য আমার কাজ করা লাগতেছে 5 জুল পার কুলম, রাইট? খেয়াল করে দেখো তো, জুল পার কুলম, এটা আরেক, এটাকে কিন্তু আমরা ভোল্টও বলতে পারি। এই জিনিসটা যে কথা আর ভোল্ট কি কথা, একই কথা। সো একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখো, 4 কুলম্বের জন্য যদি 20 জুল কাজ সম্পাদিত হয়, নিশ্চয়ই 1 কুলম্বের জন্য আমার হবে কি 5 জুল কাজ। তার মানে দেখো তো, প্রতি কুলম্বের জন্য যে কাজ, এইটাই কি আমার তড়িৎ বিভব না? এই জিনিসটাকে আমরা খুব সহজে বুঝতে পারছি না? তার মানে আমার এখন ফর্মুলাটা কি হওয়া উচিত, বিভব জিনিসটা নিশ্চয়ই v = আমরা লিখতে পারি টোটাল যে আমার w, তাকে আমরা কি দ্বারা ভাগ দিতেছি, q দ্বারা ভাগ দিতেছি। এবং এই জিনিসটাই তোমরা একটু পরে পড়বা, w = qv, অর্থাৎ চার্জ ইনটু বিভবের যে পার্থক্যটা, তাকে আমরা এই ফর্মুলা দিয়ে প্রকাশ করতে পারি, w = qv। তোমরা নিশ্চয়ই এই ফর্মুলাটা জানো, এবং একে কিন্তু তোমরা একটু এক্সটেন্ড করে qva - vb লিখতে পারো। কেন? কারণ তোমাকে একদম বিভব পার্থক্য বলে না দিয়ে যদি a পয়েন্টের বিভব b পয়েন্টের বিভব বলে দেয়, তখন তো নিশ্চয়ই তোমাকে মানে ডিফারেন্সটা নিতে হবে, এর জন্য আমরা এইভাবে লিখতে পারি। সো খেয়াল করো, আমরা হচ্ছে কি বিভবের ফর্মুলা আরেকটা নতুন একটা ডেফিনিশন থেকে ফর্মুলা কি বের করলাম, w/q। সুতরাং আমরা r গুণন করে দিলে w = qv লিখতে পারি। তারপরে কি করলাম, w = যখন qv লিখলাম, আমরা চাইলে দুইটা পয়েন্টকে যখন আমরা ডিফারেন্সটা একসাথে, এটা দ্বারা বোঝায় বিভব পার্থক্য, এটা দ্বারা পার্থক্য বোঝায়, আমরা দুইটা পয়েন্টের জন্য এটা হচ্ছে আমরা একটা সাইড থেকে আমাদের তড়িৎ বিভবের ফর্মুলা বের করছি। সেকেন্ডলি আরেকটা ফর্মুলা দেখবা তোমাদের চারপাশে ঘুরপাক খায়, এবং সেই ফর্মুলাটা হইতেছে 1/4 পাই এপসাইলন নট k * q/r। এবং এই জিনিসটা মেবি তোমরা 19 পড়ে আসছিলা কিছুটা, যদিও তোমাদের বইয়ে ডিরেক্টলি ছিল না, তারপর টেস্ট পেপার সলিউশন করার ক্ষেত্রে এই প্রবলেমগুলো পাইছিলা বিভিন্ন, যখন কলেজগুলোর ক্যাডেট কলেজ বা জেলা স্কুলের প্রশ্নগুলো সলভ করার ক্ষেত্রে স্যাররা একটু অ্যাডভান্স লেভেলে প্রশ্ন করেন, তখন এই জিনিসগুলো তোমাদের আসতো প্রায়। এখন আসলে এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি কিভাবে আসলো, তুমি খেয়াল করো তো, আমরা জানি বিভব এক ধরনের কি কাজ, w = কি fs। সো এখন খেয়াল করো তো, এটা কিসের জন্য কাজ হইতেছে, তুমি চার্জ আনতেছো। সো f এর বদলে কি লেখা যায়, 1/4 পাই এপসাইলন নট k। নিশ্চয়ই তো তোমরা এটা শিখে আসছো একটু আগেই। এবং এখানে q1 q2 ডিভাইডেড বাই কি ছিল, r স্কয়ার ছিল, রাইট? সো আমি ধরে নিলাম সরণ ঘটাইছি কি, r পরিমাণ সরণ ঘটাইছি। এখন দেখো তো 1/4 পাই এপসাইলন নট k, এখন পর্যন্ত কিন্তু কাজই ছিল, বাট আমি যদি বিভব লিখতে চাই, সেক্ষেত্রে তুমি বুঝতেছো 1 কুলম্বের উপরে কাজ, তার মানে এই দুইটার মধ্যে একটা নিশ্চয়ই আমাকে 1 কুলম্ব বসাতে হবে। তার মানে এখানে হবে q * 1, দ্যাট ইজ q, ডিভাইডেড বাই এটা কাটাকাটি করলে r আসে। সো দ্যাট ইজ হোয়াই আমরা এখন বিভবের ফর্মুলা লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট k * q/r। আবার বলে দিচ্ছি, যেহেতু তোমরা বুঝতেছো বিভব হচ্ছে এক ধরনের কাজ, অসীম থেকে 1 কুলম্ব আনতে যে পরিমাণ কাজ করা লাগে সেটাই তো বিভব, তড়িৎ বিভব। সো w = fs লিখলাম, আমরা f এর যে ফর্মুলাটা শিখছিলাম স্টার্টিং এ q1 q2/r² * s বলতে আমরা ধরলাম r পরিমাণ সরণ ঘটাইছি। এখন কাজটা বিভব তখনই হবে যখন আমরা 1 কুলম্বের জন্য কাজ কাউন্ট করব। সো আমরা যদি q1 লিখলাম, q2 এর ভ্যালু যদি জাস্ট আমরা 1 কুলম্ব বসিয়ে দিই 1, তাহলে q1 * 1 দ্যাট ইজ q, এটা কাটাকাটি করলে জাস্ট কি হবে, নিচে r হবে। সো আমরা এখন দেখলাম যে আমাদের বিভবেরও কয়টা ফর্মুলা হতে পারে, দুইটা, একটা হইতেছে w/q অথবা 1/4 পাই এপসাইলন নট k * q1 q বাই জাস্ট কি হবে, r হবে, কোনো r স্কয়ার হবে। সো এই ফর্মুলাগুলোকে আমাকে একটু মাথায় রাখতে হবে। সো দেখো আমরা বিভবের ডেফিনিশন শিখলাম, ফর্মুলাগুলো একদম কিভাবে আসছে বেসিক জায়গা থেকে, একদম স্টেটমেন্ট থেকে তোমাদেরকে সূত্রগুলো আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, কারণ ম্যাথে যাওয়ার আগে আমার মনে হয় এই জিনিসগুলো একটু বোঝা দরকার। সো এখন পর্যন্ত
প্রথমত আমাদের আজকের ক্লাসে আলোচনার বিষয় কি, আমরা প্রথমে শিখছি কুলম্বের বল F equals to 1/4 pi epsilon naught k q1 q2 divided by কি r square বা d square whatever তোমার যাকে ভালো লাগে তাকেই লিখবা। সেকেন্ডলি হইতেছে কি আমরা শিখলাম equals to কি 1/4 pi epsilon naught k, জাস্ট পার্থক্য কি এখানে একটা 1 বসায় দিব, একটার ভ্যালু 1 আর স্কয়ার, কোনো পার্থক্য নাই, বাকি সব সেম, এইটাও ভেক্টর আছে এটাও ভেক্টর আছে। আর আরেকটা ফর্মুলা কি শিখছিলে নিশ্চয়ই f/q, এটা মনে রাখো একটু। 3 নম্বরে কি শিখছো, বিভব b equals to 1/4 pi epsilon naught k, q বাই জাস্ট এখানে হবে r, এবং এখানে কি লিখতে পারো w/q। দেখো পার্থক্যগুলো কি, এটার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, জাস্ট q1 q2 জায়গায় একটা q বসাই দিবা। এটার মধ্যে পার্থক্য কি, এখানে আছে r স্কয়ার এখানে আছে r, এই জিনিসগুলো একটু ভালোভাবে শিখতে হবে। এখন আমরা যে কাজটা করব, এই প্রাবল্য এবং বিভবের মধ্যে যে সম্পর্কটা, আমরা একটু সম্পর্কটা দাঁড় করাবো। তো দেখি কিভাবে সম্পর্ক দাঁড় করানো যায়। আমরা যদি দেখি যে প্রাবল্যের ফর্মুলা কি, ইকুয়ালস টু কি শিখছি আমরা, যে আমরা এক কাজ করি, এখন 1/4 পাই লিখলাম না, c ইনটু আমরা লিখে ফেলি q বাই r স্কয়ার, এটাকে দিলাম 1 নং, এবং v ইকুয়ালস টু কি শিখছি, c ইনটু q বাই কি r, এটাকে দিলাম আমরা কয় নং, 2 নং। আচ্ছা এখানে আমরা এক কাজ করি, d লিখি, d স্কয়ার, কারণ এটা লিখলাম d। আমরা এক কাজ করি, 1 নং কে 2 নং দ্বারা ভাগ দিই, তাহলে কি হইতেছে e বাই v। আর c কেন লিখছি বুঝতে পারতেছো, ওই যে 1/4 পাই এপসাইলন নট কে লিখলেও কোনো লাভ হইতো না, কাটাকাটি চলে যেত, তো দরকার আছে উদাই কষ্ট করে আমরা সহজভাবে লিখলাম। আর এখানে তুমি বুঝতেই পারতেছো যে আমাকে যে কাজটা করতে হবে, যে q বাই d স্কয়ার ইনটু এই q নিচে আসবে, d উপরে চলে যাবে, এটা কাটাকাটি করলে এখানে কাটাকাটি করলে নিচে আসবে d। সো আমরা যদি একটু এর পরের লাইন করি, তুমি বুঝতেই পারতেছো v ইকুয়ালস টু ed, রাইট। সো এই যে ফর্মুলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, দেখো এটা বিভব, প্রাবল্য এবং তার যে ডিসটেন্স তার মধ্যে সম্পর্ক। সো আমরা কি শিখলাম, এখন নতুন একটা ফর্মুলা, বিভব আর প্রাবল্যের মধ্যে সম্পর্ক v ইকুয়ালস টু ed। সো তোমরা কিভাবে মনে রাখবা, এটাকে মনে রাখবা ভিডিও এডিটর, কি ভিডিও এডিটর। সো আমরা এই যে ক্লাসগুলো নেই, আমরা একটু এডিট করে তারপরে কিন্তু কি করি, আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে ছাড়ি। সো ভিডিও কি করে ছাড়ি, এডিট করে ছাড়ি। সো আমাদের হবে ভিডিও এডিটর, তারপরে v ইকুয়ালস টু ed, এইভাবে তুমি ফর্মুলাটা মনে রাখবা। সো আজকে আমাদের মূলত যে বেসিক যে আলোচনাটা এতটুকু, এখন হইতেছে কিভাবে তোমরা ম্যাথগুলো সলিউশন করবা সেটি আমরা তোমাদেরকে করিয়ে দেওয়ার চেষ্টা করব। নাম্বার 1 খেয়াল করো, আমরা যদি একটু দেখি যে আমাদের ম্যাথগুলা কি টাইপের আসে, তার জন্য আমরা একটা প্রবলেম নিই, এবং প্রবলেমটা নিলে তোমরা খুব সহজে বুঝতে পারবা। তোমাদের প্রায় সময় দেখবা পরীক্ষাতে যে এইখানে একটা চার্জ দেওয়া আছে এবং এইখানে একটা চার্জ দেওয়া আছে, এবং এদের মধ্যবর্তী একটা ডিসটেন্স দেওয়া থাকে, আর এই ধরো আর যাই ধরো, ধরো 10 মিটারই ধরলাম, সাধারণত সেন্টিমিটারে দেওয়া থাকে, তোমরা যাতে একটু ভুল করো তার জন্য মিটারে নিয়ে নেবে 100 দ্বারা ভাগ করে। সো এখানে ধরো সে ফর এক্সাম্পল আমি 20 কুলম্ব চার্জ নিলাম মাইনাস, আর এখানে নিলাম প্লাস 40 কুলম্ব চার্জ। সো স্যার যদি অনেক দয়াবান হয় এবং আমাদের মতো গরিব স্টুডেন্টসদের প্রতি স্যারের যদি অনেক দয়া থাকে, হয়তো বলতে পারে যে এই দুইটা চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান নির্ণয় করো। সো এগুলো এখন ইন্টারে আসে না। সো তোমরা খুব সহজে কি করবা, f ইকুয়ালস টু নিশ্চয়ই লিখবা c ইনটু q1 q2 ডিভাইডেড বাই d স্কয়ার। এখন আর c লিখবা না, একটু বড় হয়ে গেছে তো, 1/4 পাই এপসাইলন নট k। তোমাকে বলেই দিবে যে শূন্য মাধ্যমে অবস্থিত এই জিনিস, তখন k এর ভ্যালুটা তোমরা 1 বসায় দিবা। কিছুই যদি বলে না দেয় তাহলে ধইরা নিবা তোমরা এটা শূন্য মাধ্যমের জন্য আসছে, তখন আর k টা লেখার কোনো দরকার নাই। সো এটার ভ্যালু বসাবা, q1 বসাবা, q2 বসাবা, d এর ভ্যালু বসায় দিবা, তুমি আলটিমেটলি একটা মান পাবা, এবং তার একক হবে কি নিউটন। এবার আসে অ্যাকচুয়ালি ভুলটা কোন জায়গায় হয়, তোমরা হইতেছে কি করো, অনেকে এই জিনিসটা বুঝো না, বিভিন্ন বই বিভিন্ন জায়গায় দেখো, একটাতে দেখো आंसर আসছে প্লাস, একটাতে আসছে মাইনাস, এর জন্য করাইতেছি। জিনিসটা সহজ করার একটা কারণ আছে। তোমরা অনেক পোলাপান দেখবা, অনেক জায়গায় গাইডে দেখবা आंसर আসছে প্লাস, অনেক জায়গায় লিখছে মাইনাস। তোমরা এই জিনিসটা বুঝতে পারো না যে প্লাস এবং মাইনাস কেন দেব। খেয়াল করো, তুমি যদি কি করতা, এটার যে ভ্যালু আছে যা আছে, ধরো এটা মাইনাস বসাইলে এটা প্লাস বসাইলে, মোটের উপরে কি আসবে, প্লাসে মাইনাসে মাইনাস আসবে না, এবং এই মাইনাস মানে কিন্তু আকর্ষণ বল। তো তোমরা এই জিনিসটা বুঝতে পারো না অনেকে, এটা একটু ব্র্যাকেটে লিখে দিবা, মাইনাস মানে হচ্ছে কি বল, আকর্ষণ বল। এখন খেয়াল করো তো, তোমার কাছে মনে হইতে পারে যে ভাইয়া মাইনাস মানে যে আকর্ষণ বল, বল এটা কিভাবে বুঝলে। তুমি খেয়াল করো তো, দুইটা জিনিস থেকে কখন মাইনাস আসে, তো প্লাস মাইনাস, মাইনাস প্লাস, এই দুইটা মিলে এই তো গুণ করলে কি আসে, মাইনাস আসে। কিন্তু আমি যদি দুইটাই প্লাস নিতাম কিংবা দুইটাই মাইনাস নিতাম, তখন কিন্তু আমার আনসার প্লাস আসতো। তো খেয়াল করো, এরা কিন্তু সমধর্মী চার্জ, সমধর্মী চার্জ। সো দুইটা প্লাস কিংবা দুইটা মাইনাস হইলে কিন্তু আমাদের আনসারটা মাইনাস আসতেছে।
সো দুইটা প্লাস বা দুইটা মাইনাস হলে তো বিকর্ষণ করবে। তো খেয়াল করতে কখন মাইনাস আসতেছে, হয় এইটা প্লাস এইটা মাইনাস, অথবা এইটা মাইনাস এইটা প্লাস। রেজাল্ট মাইনাস আসার মানে হইতেছে দুইটার মধ্যে একটা প্লাস ছিল একটা মাইনাস ছিল, যেহেতু একটা প্লাস একটা মাইনাস তার মানে অবশ্যই এদের মধ্যে আকর্ষণ বল। তো আমার মনে হয় এই জিনিসটা তোমরা খুব সহজেই ক্লিয়ারলি বুঝতে পারছো। যদি আমাদের আনসার আসে মাইনাস, তোমাকে অবশ্যই বুঝতে হবে এটা আকর্ষণ বল। এখান না দেখা তো বোঝা যায়, তুমি যখন প্রশ্নটা সলিউশন করতে গেছিলা তখন তো তুমি ক্লিয়ারলি বুঝতেছো একটা মাইনাস একটা প্লাস, প্লাসে মাইনাস কি হবে, আকর্ষণ বল হবে। আচ্ছা তোমরা যারা একটু পুরোপান এই সহজ জিনিসটা মনে রাখতে পারো না যে প্লাসে আর মাইনাসে কি হবে আর প্লাসে প্লাসে কি হবে, মাঝে মধ্যে গুলায় ফেলো যে প্লাসে প্লাসে বইলা দাও আকর্ষণ করে, সব সহজভাবে বইলা দিই। ধরো এই প্লাসটাকে ধরবা ছেলে আর মাইনাসটাকে ধরবা মেয়ে, আর এখন দেখো তো ছেলে আর মেয়ের মধ্যে কি বিকর্ষণ হয় না, বলা একটা আকর্ষণ কাজ করে। সো দেখো এইটা দেখো ফিজিক্সে কিন্তু আমাদের যে প্রকৃতির যে রুলস, আমাদের বাস্তব জীবনের রুলসটা কিন্তু মেনটেন করে। খেয়াল করে দেখো তো, আমি প্লাসটাকে ধরলাম ছেলে, মাইনাসটাকে ধরলাম মেয়ে, বিপরীত ধর্মী, কারণ ছেলে মেয়ে তুমি যদি বিপরীত লিঙ্গ চিন্তা করো, এটা পুরুষ এটা হইতেছে মহিলা, এদের মধ্যে কি অলওয়েজ দেখবা তোমাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে ছেলে এবং মেয়ের মধ্যে। সো এটা কি হবে, আকর্ষণ। আর নিশ্চয়ই খেয়াল করো তো আমাদের যে সমধর্মী যারা, ধরো মেয়ে মেয়ে ছেলে ছেলে, এখানে কিন্তু কি করে না, আকর্ষণ কাজ করে না। সো প্রকৃতির রুলসটা কি দেখবা আমাদের বিপরীত লিঙ্গের প্রতি অলওয়েজ একটা কি অ্যাট্রাকশন কাজ করে। সো এটা খুব সিম্পল একটা, আচ্ছা যাক এটা জাস্ট একটা ফান এক্সাম্পল ছিল, সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নাই, কারণ ডিপে গেলে আর অনেক ঝামেলা আছে। সো খেয়াল করো খুব সহজ কথা, একটা প্লাস একটা মাইনাস, বিপরীতধর্মী হইলে আকর্ষণ এবং সমধর্মী হইলে কি করবে, বিকর্ষণ করবে। সো এটা একটু মনে রাখবা, এবং নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো মাইনাস মানে যে আকর্ষণ বল, তাহলে খেয়াল করো প্লাস আসলে কি লিখতা, বিকর্ষণ লিখতা। এটা হইতেছে এক ধরনের সলিউশন। আর আরেক টাইপের পোলাপান আছে যে ভাই আমি মাইনাস টাইনাস কিছু লিখবো না, 20 লিখবো 40 লিখবো, 9 10 যেভাবে করতাম, কোনো মাইনাস টাইনাস নেওয়ার দরকার নাই। তুমি এখানে 20 লিখলা, এখানে 40 লিখলা, লাস্টে ব্র্যাকেটে লিখা দিলা, তুমি তো আগেই বুঝতেছো প্লাসে মাইনাসে আকর্ষণ বল। তো আনসার প্লাস আসবে, অবশ্যই এক্ষেত্রে লিখে দিতে হবে যেটা আকর্ষণ বল নাকি বিকর্ষণ বল। কিন্তু তুমি যদি একদম ভ্যালুগুলা বসায় দাও তখন এটা নেসেসারি না, তবে একটু চাইলে লিখে দিতে পারো যে যেহেতু ঋণাত্মক সুতরাং আকর্ষণ বল। বুঝতে পারছো? সো তুমি প্লাস দিয়ে করো আর মাইনাস দিয়ে করো, এটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না, ম্যাটার করে লাস্টে অ্যাকচুয়ালি তুমি বুঝতে পারতেছো কিনা যে এটা আকর্ষণ বল নাকি বিকর্ষণ বল। এবং এই জিনিসটা তোমাদেরকে অফকোর্স এবং অফকোর্স লিখে দিতে হবে এটা আকর্ষণ বল নাকি বিকর্ষণ বল। এটা হইতেছে তোমার আমার মতো গরিব স্টুডেন্টদেরকে পাস করানোর জন্য যখন টিচাররা প্রশ্ন দেয় আর কি। সো দুঃখ পাওয়ার কিছু নেই, তোমাদের আমরা একটা ম্যাথ এক কাজ করি, তোমরা একটু জানাই যে দেখা যায় কিনা এই ম্যাথটা আমরা একটু সলভ করি। সো স্যার দেখা যায় মাঝে মধ্যে আমাদের গরিব স্টুডেন্টদের প্রতিও কি দেয়, মাঝে মধ্যে দয়া করেন আর কি। সো আই থিংক তোমরা বুঝতে পারতেছো, এখানে যদি একটা ম্যাথ দেখি, চট্টগ্রাম বোর্ড 2017 সালে আসছিল। খেয়াল করো এই যে এই পয়েন্টে একটা চার্জ আছে 20 × 10⁻⁶ কুলম, এবং অফকোর্স এটা একটা বিন্দু চার্জ, এবং বি পয়েন্টে মাইনাস চার্জ আছে, রাইট? সো এটা অলরেডি তোমাদেরকে করাই ফেলছি আমি, গ নাম্বারটা খেয়াল করো, ক খ দেই নাই, ক নাম্বার ছিল, ক দেই নাই কারণ তোমরা যেহেতু ফার্স্ট ইয়ারে অনেকে হয়তো দশম অধ্যায় পড়ো নাই, এই সৃজনশীলের ক নাম্বারটা ছিল ডুপিং কি। সো এটা পড়াই নাই, যেহেতু পড়ানো হয় নাই তোমাদেরকে তার জন্য দিই নাই। সো খ নাম্বারে ছিল যে পৃথিবীর বিভব শূন্য ধরা হয় কেন। এই জিনিসটা তোমরা অলমোস্ট 9 10 এ পড়ে আসো, বিভব কেন শূন্য ধরি, কারণ আমরা দেখছি যে পৃথিবীর চার্জটা হইতেছে কি অসীম। এখানে তুমি যে কোনো একটা বস্তুকে যদি সংযুক্ত করো, বস্তুটা যদি প্লাস হয় তাহলে পৃথিবী থেকে কি, পৃথিবী তো বিশাল ইলেকট্রনের আধার, পৃথিবী থেকে মাইনাস এসে এটাকে কি করে দেয়, নিস্তড়িত করে দেয় বস্তুটাকে। আবার যদি তুমি মাইনাসের একটা বস্তু এবং পৃথিবীর সাথে কানেক্ট করো, পৃথিবী যেহেতু বিশাল ইলেকট্রনের আধার, পৃথিবীর ইলেকট্রন আসক্তি বেশি, সবগুলো ইলেকট্রন টেনে নিয়ে এটাকে নিস্তড়িত করে দেয়। সো পৃথিবীতে এত চার্জের পরিমাণ এত বেশি যে এতে সামান্য পরিমাণ চার্জ কমালে বা বাড়ালে এটার বিভবের কি হয় না, চেঞ্জ হয় না, রাইট? এর জন্য আমরা একে ধরে নিই কি, পৃথিবীকে অলওয়েজ আমাদের কাছে চার্জহীন মনে হয়, এর জন্য এর বিভবটাকে আমরা কি ধরি, জিরো ধরি, রাইট? সো এটা একটু তোমরা এগুলা শিখে নিও, মানে এক্সপ্লেনেশনটা জেনে নিও। আর তোমরা যদি ডুপিং এর এটা ডেফিনিশনটা জানতে চাও, সেক্ষেত্রে এইভাবে লিখে আছে যে আমরা কি করি, অর্ধপরিবাহী যে বস্তুগুলো আছে বা যে পদার্থগুলো আছে তাদের সাথে আমরা কিছু অপদ্রব্য মেশাই, অর্থাৎ অর্ধপরিবাহীর পরিবাহিতা বৃদ্ধির জন্য তা নিয়ন্ত্রিত পরিমাণে অপদ্রব্য মিশানোর যে প্রক্রিয়া তাকে বলা হয় ডুপিং বা ডুপায়ন। তো তোমরা যারা সেকেন্ড ইয়ারে ক্লাস করতেছো তারা জানার কথা, যারা পরীক্ষার্থী এই বছরের, আর যারা ফার্স্ট ইয়ার না জানলে সমস্যা নেই, এর জন্য ক আর খ লিখি নাই,
গো নাম্বারে আমাদের ছিল চার্জ দুটির মধ্যে ক্রিয়াশীল কুলম্ব বলের মান। সো এটা আমরা করে দিব না, তোমরা তো বুঝতেই পারতেছো ফর্মুলাটা কি লিখবা। F ইকুয়ালস টু তোমরা 1/4 পাই এপসাইলন নট কে Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার, ডিও দেয়া আছে 1 মিটার, এটা বসাই দিবা, শেষ। আনসার প্লাস মাইনাসে মাইনাস আসবে, মাইনাস মানে আকর্ষণ বল। বাট আমাদের প্রবলেম হয় এই জায়গাগুলোতে, চার্জ দ্বয়ের সংযোগ রেখার উপর কোনো বিন্দুতে বৈদ্যুতিক প্রাবল্য শূন্য হওয়ার সম্ভাবনা সম্ভব কি না, এটা খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। সো আমরা যদি একটু খেয়াল করি, তোমরা ভালোভাবে দেখবা যে ধরো এখানে একটা চার্জ আছে এবং এইখানে আরেকটা চার্জ আছে। যদিও এখানে ঘ নাম্বার একটা প্রশ্ন আসতে পারে, এখান থেকে 3 ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। এই কেসটা দিয়েই ধরো একটা প্রশ্ন তো হইতেছে এইটা ধরে নিও আমাদের নাম্বার 3 টাইপসের প্রশ্ন। এক নাম্বার টাইপের প্রশ্ন আসতে পারে সেম কেসটা, ধরো a = 2 × 10⁻⁶ কুলম্ব এবং b = -4 × 10⁻⁶ কুলম্ব, এবং এদের মধ্যবর্তী যে ডিসটেন্স দূরত্বটা দেয়া আছে কত 1 মিটার। আবার 10 মনে করি না, এটা কিন্তু 1 এর পরে একটা ডট আছে, মানে 1 মিটার, রাইট? সো এক নম্বরে ধরো তোমাকে বলতে পারে কোন বিন্দুতে প্রাবল্যের মান, কোন বিন্দুতে প্রাবল্যের মান সমান 2 নাম্বার প্রশ্ন আসতে পারে, আচ্ছা কোন বিন্দু আর দিলাম না, তোমাকে জিজ্ঞেস করবে যে কোথায় প্রাবল্য সমান, আচ্ছা তোমরা একটু এটা বুঝে নিও আর কি, যে কোন বিন্দুতে প্রাবল্য সমান। নাম্বার 3 আসতে পারে যে কোন বিন্দুতে লব্ধি প্রাবল্য শূন্য। এই তিনটা কেস কিন্তু তোমাকে বুঝতে হবে, লব্ধি প্রাবল্য শূন্য। সো আমরা বেসিক্যালি তোমাকে ম্যাথ করাইতেছি এইটা, বাট যেহেতু এটা করাইতেছি তিনটা টাইপসের প্রশ্ন আসতে পারে, আমরা একটা কাজ করি তিনটাই তোমাকে একটু বলে দিই। আর তোমরা যদি এই যে প্রাবল্যের যে জিনিসগুলো এটা যদি বুঝতে পারো, সেক্ষেত্রে তোমাকে দেখো এখন চার্টগুলো কিসে আছে, সরলরেখা আছে। পরীক্ষাতে মাঝে মাঝে দেখো ত্রিভুজ আকারে দিয়ে দিছে, চতুর্ভুজ আকারে দিয়ে দিছে। তোমাকে যাই দেখ না কেন, তুমি যদি বেসিক জায়গাটা একদম বুঝতে পারো তাহলে তোমার জন্য একদম ইজি। তো খেয়াল করো, ক নাম্বার প্রশ্ন, এক নাম্বার প্রশ্নে তোমাকে বলছে কোন বিন্দুতে প্রাবল্যের মান সমান। সো প্রাবল্য একটা ভেক্টর রাশি, ওয়েল ডান, এটা আমরা জানি। এইখানে কিন্তু আমাকে দিক নিয়ে কোনো কথা বলতে হবে না, যেহেতু আমাকে বলছে জাস্ট প্রাবল্যের মান সমান, তুমি যে কোনো একটা জায়গায় যদি তোমরা একটা বিন্দু ধরে নাও, সেক্ষেত্রে তোমার আনসার বের করে নিলেই হবে। তুমি হোয়াটএভার ধরতে পারো, এখানে অন্য একটা জায়গা ধরতে পারো, যে কোনো একটা জায়গা, কারণ এখানে দিকটা কি করে না, ম্যাটার করে না। তুমি যদি এখানে ধরো যে আমি ধরে নিলাম এই বিন্দুতে, সি বিন্দুতে ধরো এটা বি এটা সি বিন্দুতে প্রাবল্যের মান হইতেছে কি সমান, তার মানে এটা x ধরবা। সো এইখান থেকে এইখান যদি x হয়, টোটাল যে দূরত্বটা ওইটা হবে কি আমাদের হইতেছে 1 + x, এইখান থেকে এইখানের ডিসটেন্সটা। সো তুমি নিশ্চয়ই এখন কি লিখবা, প্রাবল্য সমান যেহেতু বলছি u1 = e2, আমরা সলভ করতেছি এক নাম্বারটা। সো তোমাদের কাজ হইতেছে e = তোমরা যদি লিখো, তোমরা অবশ্যই পরীক্ষাতে 1/4 পাই এপসাইলন নট লিখবা। আর এখানে কি লিখতেছো, চার্জ প্রথমে হইতেছে কি চার্জের মান হইতেছে এখান থেকে 20 × 10⁻⁶, এবং ডিসটেন্সটা এখান থেকে এখানে হইতেছে x, এবং ওইটার ভ্যালু আবার কি 1/4 পাই এপসাইলন নট। আবার কি লিখলা, ওইটার চার্জ হইতেছে কি 20 × 10⁻⁶, সরি এখানে 40 হবে। এখানে কিন্তু প্লাস মাইনাস লেখার কোনো দরকার নাই। কেন দরকার নাই? কারণ প্লাস মাইনাস দ্বারা বোঝায় আকর্ষণ বল অথবা বিকর্ষণ বল, যেটা দ্বারা অ্যাকচুয়ালি আমাদের ডিরেকশন মিন করে, দিক। আমার তো এখানে দিক চাই না, শুধুমাত্র মানটা চাইছে। তো যেহেতু সমান বলছে আমরা e1 e2 লিখলাম। আর এখান থেকে এখানের দূরত্বটা যদি খেয়াল করো, নিশ্চয়ই কি হবে, এখানে 1 + x হোল স্কয়ার হবে, এখানে স্কয়ার হবে। সো যেহেতু আমাকে বলছে কোন বিন্দুতে প্রাবল্যের মান সমান, আমাকে দিক নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমরা জানি না কোন জায়গায় প্রাবল্যের মান সমান, আমরা ধরে নিলাম একটা পয়েন্ট সি, এখানে হইতেছে প্রাবল্যের মান সমান। পয়েন্টটা এখান থেকে এখান কত দূরে জানি না, যেহেতু x দূরত্ব। এখান থেকে এখান কতটুকু, এখান ছিল 1 আর x, 1 + x। সো e1 লিখলাম 1/4 পাই এপসাইলন নট, এখানে এটা চার্জ লিখছি ডিভাইডেড বাই তার যে ডিসটেন্সটা, আবার ওইটার বদলে এটা লিখছি, তার চার্জটা লিখছি, এবং ওইখান থেকে এখানের দূরত্বটা লিখছি। তোমরা বুঝতেই পারতেছো এটা কাটা, এই অংশটা কাটা, এটা কাটা 2। সো তোমরা যদি আর গুণন করো 2x² = 1 + x হোল স্কয়ার। সো শুধুমাত্র x যুক্ত একটা টার্ম আছে, এবং একে যদি তোমরা নিশ্চয়ই বুঝতেই পারতেছো, এই x যুক্ত টার্মকে যদি আমরা 2x² ভাঙায় নিই, এখানে হবে 1 + a² + 2ab + kb²। সো বুঝতেই পারতেছো এটা এই পাশে নিয়ে আসলে কি হবে,
x স্কয়ার মাইনাস 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তো তোমরা একে মিডল টার্ম বাই করবা, মিডল ফ্যাক্টর করবা, করে आंसर বের করে ফেলবা। যদি মিডল ফ্যাক্টর না হয় সে ক্ষেত্রে তো তোমাদের নিশ্চয়ই आंसर জানাই আছে x বের করার নিয়ম। তোমরা তো জানোই যে 2a মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac, এই ফর্মুলা দিয়ে এটাকে সলিউশন করে x এর দুইটা ভ্যালু পাবা, x1 পাবা একটা, x2 পাবা আরেকটা। কেন পাবা খেয়াল করো, তুমি যে এই যে ডিসটেন্সটা তুমি কাউন্ট করতেছো এই জায়গাতে, এইটাকে এখান থেকে একটা দূরত্ব পাবো, এখান থেকে আরেকটা দূরত্ব পাবো না, এর জন্য কিন্তু আমরা আমাদের x এর মান দুইটা বের হয়েছে। এটা খুবই কমন সেন্সের একটা ব্যাপার। সো এই টাইপের ম্যাথ আসলে তোমাদের খুব বেশি প্রবলেম হওয়ার কথা না। প্রবলেম অ্যাকচুয়ালি কোন জায়গায় হয়, কেন এই জিনিসটা দেখাইতেছি, আমরা কি করি, আমাদের যখনই পরীক্ষাতে প্রশ্ন আসে যে কোন জায়গায় প্রাবল্য 0, আমরা বুঝি আর না বুঝি ধরে নেই এই জায়গায় প্রাবল্য 0, সি একটা পয়েন্ট ধরি ধরে নেই x। বাট একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখো, এইভাবে ধরা যাবে না, ঠাস করেই যে কোনো একটা পজিশনে ধরা যাবে না। যখন প্রাবল্য লব্ধি শূন্য বলবে তখন তোমাকে অনেক চিন্তা করে দিতে হবে। এর জন্য আমি তোমাদেরকে ম্যাথগুলো একদম ধরে ধরে করাইতেছি, কখন যে কোনো এক জায়গায় ধরলে হবে, কখন ধরলে হবে না। যখন তোমাকে বলবে প্রাবল্যের মান, সো একটা জিনিস খেয়াল করো, যখন তোমাকে বলবে প্রাবল্যের মান কোন জায়গায় শূন্য, তখন তোমাকে যে কাজটা করতে হবে, তখন তোমাকে কোনো ধরনের দিক নিয়ে চিন্তা করতে হবে না, তখন যে কোনো একটা জায়গায় ধরলেই হবে। কিন্তু যদি তোমাকে বলে প্রাবল্য সমান, প্রাবল্য কি একটা ভেক্টর রাশি না, তার মানে তার মানও আছে দিকও আছে, এখন কিন্তু তুমি যে কোনো জায়গায় ধরতে পারবে না। খেয়াল করে ধরো এইটার ক্ষেত্রেই তুমি যদি একটু খেয়াল করে দেখো যে এখানে এ পয়েন্টে চার্জটা আছে আমার 20 ইনটু 10 টু দ্য মাইনাস 6 কুলম্ব, আর তুমি কি করতেছো এখানে বি হইতেছে মাইনাস 40 ইনটু 10 টু দ্য মাইনাস 6 কুলম্ব। তো তুমি বুঝতেতে এখন কি কি হতে হবে, তোমার সমান, মানও সমান হতে হবে, সাথে সাথে কিও সমান হতে হবে, দিক, দুইটা জিনিস। সো তুমি সে ফর एग्जांपल একটা জিনিস খেয়াল করো, তুমি যদি ধরো এইখানে ধরো, তোমরা যে চিরায়ত নিয়ম বুঝো আর না বুঝো, মাঝখানে যে কোনো একটা জায়গায় ধরে নাও, দেখি যে এই জিনিসটা এখানে ধরাটা কারেক্ট কিনা। আমরা যদি এই জায়গাতে ধরি যে প্রাবল্য সমান সে ফর एग्जांपल, তাহলে দেখো এখানে কি, এইখানে যেহেতু প্রাবল্য বসে, প্রাবল্যের ডেফিনিশন অনুযায়ী তো জানি যে আমাদের এখানে একটা 1 কুলম্ব আধান স্থাপন করতে হবে। কেন স্থাপন করতে হবে, কারণ আমরা তো বলছিলাম যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা 1 কুলম্ব আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে বলা হয় তড়িৎ প্রাবল্য। 1 কুলম্ব আধান আনলাম এখানে, এইটা দেখো প্লাস, এইটা প্লাস, প্লাসে প্লাসে কি করে, বিকর্ষণ করে, বিকর্ষণ করলে সবসময় মনে রাখবা ছোটটার দিকে যায়, প্লাসে প্লাসে বিকর্ষণ করলে কি হয়, ছোটটার দিকে যায়। এই জিনিসটা তোমরা যারা গরিব পোলাপান আছো বুঝো না, তাদের জন্য আরেকটু সহজ করে দিতেছি। খেয়াল করো, তোমরা যদি এই জিনিসটা বুঝো না যে বড় আর ছোট প্লাস প্লাস বিকর্ষণ করতেছে, এখন তুমি আমাকে বলো তো, ধরো এটা একটা বড় মানুষ, আচ্ছা আমি ছবি আঁকায় অনেক বাজে, আর এইটা হইতেছে একটা ছোট মানুষ, ঠিক আছে, এখন এদের মধ্যে আকর্ষণ হইতেছে না, বিকর্ষণ, বিকর্ষণ বলতে এই বেচারে ঠেলতেছে এইদিকে আর এ ঠেলতেছে এইদিকে। তোমরা বলো তো মোটের উপর কে জিতবে, এ জিতবে নাকি বি জিতবে? অফকোর্স এ, কারণ কি এ বড় মানুষ, সে বি কে অনেক বেশি জোরে ধাক্কা দিবে যেহেতু বড় মানুষ, এবং বড় বলতে আমরা এটাই বুঝাইতেছি এর বল অনেক বেশি পাওয়ারফুল পারসন, ধাক্কা দিলে কি এদিকে আসবে না? তুমি খেয়াল করতে এ আর এ এদের মধ্যে বিকর্ষণ হইতেছে, এই বেচারা বড় চার্জ, এ কি করবে, একে ওইদিকে ঠেলে মানে ঠেলে দিবে না। সো বিকর্ষণ হইলে অলওয়েজ মনে রাখবা ছোটটার দিকে যায়। হ্যাঁ, এখন আসো, তো এটা বুঝতেছো এটার দিকটা হবে কি আমার এই যে এই দিকে। আবার খেয়াল করো তো এইটা এটা কি হইতেছে, এইখানে প্লাস এইখানে মাইনাস, আকর্ষণ। এখন খেয়াল করতে আগের কেসটাই, যদি বড়টা আর ছোটটা একটা আরেকটাকে ঠেলাঠেলি না করে কি করতো, টানতো, ধরো এ টানতো এইদিকে আর আর এ টানতো এইদিকে। খেয়াল করো প্রত্যেকেই যদি কি করে নিজের দিকে টানে, এই টানটা বলতেছে এটা এ এর টান, আর এটা হইতেছে কার টান, বি এর টান। বি এ কে তার নিজের দিকে টানতেছে, এ বি কে তার নিজের দিকে টানতেছে। এখন খেয়াল করো তো কে উইন হবে ম্যাচে? অফকোর্স যেহেতু টানাটানি, একজন বড় মানুষ একজন ছোট মানুষ, ধরো আমার মতো একজন হালকা পাতলা মানুষের সাথে যদি একজন জায়ান্ট পারসন বড় মানুষের সাথে টানাটানি হয়, সে অফকোর্স কি আমাকে তার দিকে টেনে নিয়ে যাবে, কারণ আমি ছোট। ধরো আমি আর তোমাদের রুকন ভাইয়া টানাটানি লাগলাম, ঠিক আছে, ধরো এইটা নিয়ে, এই আমাদের সামনে যে ডাস্টটা আছে এটা নিয়ে টানাটানি লাগছে, আমি আমার দিকে টানতেছি, তোমাদের রুকন ভাইয়া তোমাদের দিকে টানতেছে। সো রুকন ভাইয়া যেহেতু আমার চেয়ে পাওয়ারফুল পারসন, রুকন ভাইয়া আমার কাছ থেকে গিয়ে ওনার দিকে নিয়ে যাবেন না। সো আকর্ষণের ক্ষেত্রে, টানাটানির ক্ষেত্রে যে বড় তার দিকে যায়, এবং বিকর্ষণের ক্ষেত্রে এখন খেয়াল করতে হবে টানাটানি না লাগে, যদি আমি রুকন ভাইয়া ধাক্কা দেখতে লাগতাম, রুকন ভাই আমাকে কি একদম ধাক্কায় নিয়ে যেত না আমার দিকে। সো এই জিনিসটা একটু ভালোভাবে মনে রাখো, এইটা ছোট এটা বড় চার্জ, এখন আকর্ষণ হইতেছে কার দিকে যাবে, বড়টার দিকে।
সো এইটা হয়তো তোমাদের লাকিলি তোমরা যদি পরীক্ষাতে নাও বুঝতে হয়তো হইয়া যেত, আর তোমরা হয়তো ডিগ্রি যে কোনো একটা পজিশনে 2 রানিতে যেটা 1 কুলম্ব এখানেই হবে, এটা হয়তো হয়ে যেত। কেন খেয়াল করে এখন দেখো, আমাদের E1 এর দিক যে দিকে, E2 এর দিক কিন্তু একই দিকে। তার মানে খেয়াল করো, আমরা ধরে নিয়েছি এই জায়গাতে মান সমান এবং দিকও কিন্তু একই দিকে কাজ করতেছে। তার মানে আমার এইখানে ধরাটা ঠিক আছে। কিন্তু খেয়াল করো, আমি যদি এই চারটা পরীক্ষাতে জাস্ট মাইনাসের জায়গায় প্লাস দিয়ে দিতাম, তখন তোমরা কি করতে, একই কাজ করতে না বুঝে এই জায়গাতে ধরতা, আর সুন্দর করে একটা স্যার একদম তোমার উপর অনেক খুশি হয়ে যেত এবং খুশি তোমার হাতে একটা আন্ডা ধরাই দিত, ঠিক আছে। এবং তখন তো স্যারকে গালাগালি করতাম যে অনেক ভালো পরীক্ষা দিলাম, যেখানে 90 পাওয়ার কথা পাইছি কত 70, পাইছি 60, বা পাইছি 78 77। বাট আমরা যে ছোটখাটো জায়গাগুলোতে ভুল করি, ওই জিনিসগুলো কিন্তু আমরা অনেক সময় খেয়াল করি না। সো একটু মনোযোগ দিয়ে যদি দেখো, যে এখন যদি এটা প্লাস হইতো তখন কি বিকর্ষণ হইতো না? তখন কি এই জায়গাতে আমি ধরতে পারতাম? অফকোর্স ধরতে পারতাম না। কারণ এখন কি মান সেম হইতো কিন্তু দিক কিন্তু এক না, একটা কাজ করতেছে এইদিকে একটা এইদিকে। তো আমাকে তো বলতে প্রাবল্য সমান মানে মানও সেম হতে হবে, দিকও সেম হতে হবে। তো এখানে ধরতে পারো না, তোমাকে বাহিরে কোনো একটা জায়গায় ধরতে হবে। ধরো তুমি এই জায়গাতে ধরছো, এখন খেয়াল করো, এখন কি হইতেছে, এখানে 1 কুলম্ব যদি রাখো, এইটা প্লাস এটা প্লাস, বিকর্ষণ মানে ছোটটার দিকে, এইটাও প্লাস এইটাও প্লাস, আবার বিকর্ষণ তাইলে ছোটটার দিকে। দেখো তো এখানে ধরলে মানও সেম হইতেছে, দিকও সেম হইতেছে, এবং এক্স এর দুইটা ভ্যালু আসবে, ওই আগের মতো ক্যালকুলেশন করবা, করে দুইটা ভ্যালু আসবে, দুইটা ভ্যালু আনসার দিয়ে দিবা। সো আমার মনে হয় এই জিনিসটা তোমরা বুঝতে পারছো যে কখন ভিতরে ধরবা কখন বাইরে ধরবা। যদি তোমরা বুঝতে পারো আমাকে একটু কমেন্টে জানাও যে ভাইয়া বুঝছি, যদি না বুঝো বলো, আমি তোমাদেরকে দরকার পড়লে আরেকবার রিপিট করব। কারণ আর একটা মাত্র অঙ্ক করাবো, করে শেষ করে দিব। তোমাদের 9টায় তো আরেকটা ক্লাস আছে, আমাদেরকে আর 10 বা 12 মিনিট ক্লাসটা এক্সটেন্ড করতে পারবো, এর বেশি দেওয়া যাবে না। জাস্ট তোমরা আমাকে একটু জানাও যে এটলিস্ট এই জিনিসটা বুঝতে পারছো কিনা, যে কখন ভিতরে ধরা উচিত কখন বাইরে ধরা উচিত। জাস্ট তোমরা একটু লজিক্যালি চিন্তা করবা যে ভিতরে ধরলে আমার যে কন্ডিশনটা প্রাবল্যের মান এবং দিক সেম হইতেছে কিনা। যদি সেম হয় তাহলে ভিতরে ধরা ঠিক আছে, যদি না হয় তাহলে ভিতরে ধরা ঠিক নেই। ধরতে হবে বাইরে কোনো একটা জায়গায়। বাইরে কোন জায়গাতে ধরবা? অফকোর্স ছোটটার পাশে ধরবা। কেন ছোটটার পাশে ধরবা বড়টার পাশে না, এটা আমরা যখন এই কটা করাবো তখন তোমাদেরকে বুঝিয়ে দেব। তো যে তোমরা এই যে কনসেপ্টটা বুঝতে পারছো কিনা। আচ্ছা, অনেকে বলতেছে যে বোর্ড নাকি একটু ঝাপসা, এখন কি করা যায় ভাইয়া বলো তো? বোর্ড ঝাপসা তো হওয়ার কথা না। আচ্ছা, তার মানে ঝাপসা বলতে আমরা হইতেছে অনেকেই বুঝছে অনেকে বুঝছে না। আচ্ছা, যারা বুঝো নাই দুঃখ পাওয়ার কিছু নাই, তোমরা আমার মতো গরিবের দলে আমিও গরিব, ঠিক আছে। আমরা হইতেছি আবার এই ম্যাথটা যখন করবো তখন তোমরা বুঝতে পারবা। ফাইনালি দেখো, মানে মোট কথা হইতেছে কি, আমরা যে এতদিন হুট করে মাঝখানে একটা বিন্দুতে ধরে নিতাম যে এখানে মনে হয় প্রাবল্য 0 কিংবা এখানে প্রাবল্যের মান সমান, এই জিনিসটা অ্যাকচুয়ালি ঠিক না। তোমাদেরকে একটু অ্যানালাইসিস করে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে আমার ভিতরে হবে নাকি বাইরে হবে। এই জিনিসটা বুঝতে পারলে তোমরা ম্যাথ করতে পারবে। ধরো এইটা করাই, তাহলে তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। চার্জ দইয়ের আজকে আমরা, তোমাদের তো আমার ক্লাসগুলো হচ্ছে ইয়েতে বৃহস্পতিবার এবং রবিবার। তো আমরা চেষ্টা করব মাঝখানে আরেকদিন আরেকটা ক্লাস নেওয়ার। কারণ হইতেছে এইটার যে ম্যাথগুলো আছে না, ম্যাথগুলো তোমাকে আরেকটু ডিপলি করাতে হবে। কারণ আজকে যেহেতু আমাদের টাইম একদম শর্ট, যাতে এই সরলরেখাটা করিয়ে শেষ হয়ে যাবে। বাট পরীক্ষাতে বেশি হচ্ছে ত্রিভুজ দিয়ে আসে, চতুর্ভুজ দিয়ে আসে। বাট তোমরা এটা বুঝতে পারলে অফকোর্স ত্রিভুজটা করতে পারবা। এখন আসো, চার্জ দইয়ের বিন্দুতে বৈদ্যুতিক প্রাবল্য 0। আমরা একটু আরেকটু ওই পাশে সরিয়ে দিলাম। চার্জ দ্বয়ের সংযোগ রেখার উপর কোন বিন্দুতে বৈদ্যুতিক প্রাবল্য শূন্য হওয়া সম্ভব কিনা। আমরা একটা কাজ করি, আহ হইতেছে আবার আমরা চার্জ দুইটা নেই। একটা হইতেছে আমাদের এ চার্জ হইতেছে 20 × 10⁻⁶ কুলম্ব, এবং বি চার্জ হইতেছে -40 × 10⁻⁶। এর মধ্যবর্তী দূরত্ব হইতেছে 1 মিটার, রাইট। এখন ঘ নাম্বার প্রশ্নে কি বলছে, চার্জ দ্বয়ের সংযোগ রেখার উপর কোন বিন্দুতে বৈদ্যুতিক প্রাবল্য শূন্য হওয়া সম্ভব কিনা। খেয়াল করি প্রশ্নটা দিয়েই কিন্তু তুমি বুঝতে পারছো, তোমাকে জিজ্ঞেস করছে যে এর ভিতরে কোন জায়গায় সম্ভব কিনা।
তার মানে কি বাইরেও হইতে পারে। আর আগে কি করতাম আমরা, বুঝি আর নাই বুঝি ঠাস করে এখানে একটা জিনিস ধরে নিতাম, এই জায়গাতে 0 x এর মান বের করে দিতাম। এই জিনিসটা করা যাবে না। এটা আগে বুঝতে হবে যে ভিতরে হওয়া পসিবল কিনা। তুমি খেয়াল করো তো, তুমি যদি ভিতরে একটা বিন্দু সিলেক্ট করো, ধরো সি বিন্দু সিলেক্ট করলা, ধরলা 1 কুলম্ব, কারণ নিয়ম অনুসারে তো আমরা এটাই করি, যে কোনো সময় ভিতরে একটা ধইরা নিই। এখন একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করো, তুমি যদি ভিতরে ধরে নিলাম আমার সি বিন্দুতে প্রাবল্য শূন্য, আচ্ছা যে আরেকটা জিনিস মনে রাখো, প্রাবল্য শূন্য হওয়ার কন্ডিশনটাকে আগে কন্ডিশনটা বুঝতে হবে। এবং 9 এই টাইপের ম্যাথ করে আসছো। প্রাবল্য 0 হওয়ার দুইটা কন্ডিশন আছে, যেহেতু প্রাবল্য ভেক্টর রাশি, তার মানে এই ক্ষেত্রে খেয়াল করো প্রাবল্যের মান হইতে হবে সমান এবং তাদের দিক হইতে হবে বিপরীত। কারণ ই1 টা যদি পজিটিভ প্লাস হয় তাহলে ই2 টা কি হইতে হবে, মাইনাস হতে হবে, অথবা ই1 মাইনাস হলে ই2 প্লাস হতে হবে। এই জিনিসটা যদি তোমরা না বুঝো তাহলে সহজভাবে বুঝাই দিই। প্রাবল্য 0 হওয়ার জন্য এদের মান সেম হওয়া লাগবে এবং এদের দিক হওয়া লাগবে ভিন্ন। প্রাবল্য 0 বলতে আমরা বুঝাচ্ছি লব্ধি প্রাবল্য। কেন? কারণ এখানে যদি 1 কুলম্ব চার্জ আনি, নিশ্চয়ই আমার এখানে একটা চার্জ না, দুইটা চার্জ আছে আগে থেকেই, দুইজন একসাথে তার উপর আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করবে। তার মানে আমি কি মোটের উপর একটা লব্ধি বল পাবো না। এখানে কি একটা আছে যে একটাই আকর্ষণ করতেছে না, যেহেতু দুইটা আগে থেকেই আছে, তার মানে দুইজন মিলে তাকে আকর্ষণ বা বিকর্ষণ করবে, তার মোটের উপর আমি একটা লব্ধি পাবো। সেখানে প্রাবল্য 0 বলতে আমাকে বুঝাইছে যে লব্ধি প্রাবল্যটা 0। সো কেন আমরা বলতেছি প্রাবল্য 0 হওয়ার জন্য মান সেম হতে হবে, দিক ভিন্ন হতে হবে। কেন? খেয়াল করো, তুমি ধরো আমি যদি এইদিকে 40 নিউটন বলে টানি, আর আরেকজন যদি এইদিকে উল্টা দিকে সেম পরিমাণ 40 নিউটন বলে বল প্রয়োগ করে, আমার এইখানে কোনো একটা বস্তু কি সে স্থির হয়ে যাবে না? খেয়াল করো তো, কারণ আমার এই বলটা এইদিকে প্লাস হলে উল্টা দিক থেকে ঠেলতেছে, এটা মাইনাস। যেহেতু দুইটা ফোর্স সমান, F1 সমান সমান F2 এবং বিপরীত মুখে মোটের উপরে, এখানে কি একটা লব্ধিটা 0 পাবো না? কারণ এইখানে যদি আমরা কোনো একটা বস্তু রাখি, সে কিন্তু আলটিমেটলি বল প্রয়োগ করলে বাহ্যিক দৃষ্টিতে আমাদের কাছে যে এখানে যে বল ফোর্স প্রয়োগ করা হইতেছে মনে হবে না। কেন মনে হবে না? কারণ এইদিকে ফোর্স দিতেছো, এইদিকে ফোর্স দিতেছো, যেহেতু দুই দিকে ফোর্সের পরিমাণ ইকুয়াল সমান, তার মানে তুমি বাইরে থেকে মনে হবে এটা স্থির, মানে এটার উপর কোনো বল কাজ করতেছে না, এমনটাই কিন্তু তোমার কাছে মনে হবে। তো খুব সহজ জিনিস প্রাবল্য। এখন খেয়াল করো তো, আমের যদি এইখানের যে দুইটার প্রাবল্যের মান সমান হয় এবং তাদের দিক যদি বিপরীত হয়, তাহলে কোনো একটা জায়গায় এরা স্থির হয়ে যাবে। অর্থাৎ এইখানে যদি আমরা 1 কুলম্ব চার্জ স্থাপন করি, তখন এও টানবে না এও টানবে না। কেন? কারণ দুইজনের এই জায়গাতে প্রাবল্য 0। সো প্রাবল্য জিনিসটা হইতেছে ওয়ান কাইন্ড অফ ইভ টিজিং এর মতো। ঠিক আছে? কি কি টিজিং? ইভ টিজিং। সো ইভ টিজিং বা অ্যাডাম টিজিং যাই বলো, দুইটাই হইতে পারে। খেয়াল করো এখানে আগে থেকে একটা বদমাইশ পোলা দাঁড়ায় আছে। কে এটা? বদমাইশ পোলা বা মাইয়া যাই বলো, শুধু মেয়ে বললে তো আবার ঝামেলা, তখন আবার ফেমিনিস্ট বানায় দিবা। আমরা উভয় পক্ষে, ঠিক আছে, আমাদের চোখে সবাই সমান। এখানে আরেকটা বদমাইশ দাঁড়ায় আছে, হোয়াট এভার, এটা প্লাস হোক আর মাইনাস হোক, ছেলে হোক মেয়ে হোক, দুইটা বদমাইশ দাঁড়ায় আছে। এইখানে ধরো একা একা 1 কুলম্ব আধান একটা সুন্দরী রমণী হাইটা যাইতেছে, ঠিক আছে, হাইটা যাওয়ার সময় এই বেচারা একে টিজ করবে, এই বেচারা আরেকবার টিজ করবে, দুইজন মিলে এর উপর কি করবে, একটা ইফটিজিং করবে। দুইজনের উপরে তুমি আলটিমেটলি একটা লব্ধি বল পাবা। খেয়াল করো তো, এর জন্য তোমাকে একবার U1 বার করতে হবে, আরেকবার E2 বার করতে হবে, অর্থাৎ প্রথম বেচারার ইফটিজিং এর পরিমাণ, দ্বিতীয় বেচারার ইফটিজিং এর পরিমাণ। আবার একটা যদি সুন্দর একটা ছেলে যাইতো, তখন কি মেয়েরা তাকে সিমিলার ওয়েতে ইফটিজিং করতো, হোয়াটএভার যাই হোক। সো খুব সহজে আমরা একটা জিনিস মনে রাখবা, এখানে আমাকে দুইটা প্রাবল্য বের করতে হবে, E1 এবং E2, এবং মনে রাখবা এমন একটা জায়গা নির্ধারণ করতে হবে E1 এবং E2 দিক যাতে বিপরীত হয়। এখন খেয়াল করো, তুমি যদি এইখানে ধরতা তোমার নিয়ম অনুসারে সি পয়েন্ট, এইটা 1 কুলম্ব চার্জ, এটা প্লাস, এটা প্লাস, প্লাসে প্লাসে কি হবে, বিকর্ষণ, বিকর্ষণ হলে জানি কার দিকে যায়, তোমাদেরকে তো শিখাইছি, বড় মানুষ ছোট মানুষ কি লাগছে, ঠেলাঠেলি লাগছে, ছোটটার দিকে চলে যাবে, কারণ বড়টাই ছোটটাকে একদম, যেহেতু বিকর্ষণ, কারণ এইটা প্লাস, এইটা প্লাস, প্লাসে প্লাসে বিকর্ষণ হয়, চলে যাবে একদম ওই দিকে, তার মানে এটার দিক হবে এই দিকে, এটা হইতেছে E1 এর দিক। এইটা মাইনাস এইটা প্লাস, প্লাসে মাইনাসে কি করে দেখো তো, এই মাইনাস আর এখানে যে 1 কুলম্ব নিছি আমরা, এই 1 কুলম্ব আর এটা কি, একটা প্লাস একটা মাইনাস করবে কি আকর্ষণ, আকর্ষণ করলে কার দিকে যায় তোমরা তো জানো, বড়টার দিকে, বিকর্ষণ করলে যায় ছোটটার দিকে, আকর্ষণ করলে যায় বড়টার দিকে, তার মানে এর দিক হবে এই দিকে। এখন বলো তো, তোমরা যদি আগের মতো এই জিনিসটা করতা, তোমরা নিশ্চিত অঙ্কটা ভুল করতা।
কেন দেখো এই পয়েন্টে যদি ধরো u1 এর দিক যেদিকে e2 এর দিক একই দিকে, তাইলে কি এখানে কি প্রাবল্য 0 হওয়া সম্ভব? সম্ভব না। কেন সম্ভব না? কারণ প্রাবল্য শূন্য হওয়ার শর্ততে আমরা পড়ে আসছিলাম u1 সমান সমান e2 হতে হবে, আর u1 এর দিক যেদিকে e2 এর দিকটা ঠিক উল্টা দিকে হইতে হবে। কিন্তু তুমি যে এখানে পয়েন্টটা ধরছো, এইটার দিকও এইদিকে কাজ করতেছে, e2 এর দিকও একই দিকে কাজ করতেছে, দিক তো আলাদা হইলো না, একই দিকে হইছে। তার মানে এটা আমরা সহজেই বুঝতেছি। আমাদের প্রথম কথা হইতেছে যেহেতু একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জ, অর্থাৎ চার্জ দ্বয়ের সংযোগ রেখার উপর কোন বিন্দুতে মানে এটার মাঝখানে কোন জায়গায় প্রাবল্য 0 হওয়া কিনা সম্ভব না। এক নাম্বার কথা। কেন সম্ভব না? কারণ তুমি বলবা যে ভিতরে যদি আমরা একটা এক কুলম্ব আধান স্থাপন করি, সেক্ষেত্রে u1 এবং e2 দুইটা প্রাবল্যের দিক এক হয়ে যায়, কিন্তু আমরা তো জানি প্রাবল্য শূন্য হওয়ার জন্য কি দিক বিপরীত হয়। তাহলে কোন জায়গায় ধরবা? তুমি খেয়াল করো, তুমি যদি এই পয়েন্টটা এই জায়গাতে ধরতা, এইখানে ধরো, এইখানে ধরতা সি পয়েন্ট এবং এইখানে এক কুলম্ব চার্জ রাখছো, তখন কিন্তু জিরো হওয়া পসিবল। কেমনে পসিবল? কারণ খেয়াল করো তো, তুমি এইটা প্লাস এইটা প্লাস, বিকর্ষণ দিক হবে এই দিকে, তার মানে u1 ধরলা এই দিকে, শেষ। u1 বের করে ফেলছো। কিভাবে বের করবা? এখন আসো তুমি ফর্মুলা লিখবা। u1 সমান সমান তুমি তো জানোই 1/4 পাই এপসাইলন নট k। q এর ভ্যালুটা কত? 20 * 10⁻⁶ ডিভাইডেড d স্কয়ার। এখান থেকে তো এখানের ভ্যালু তুমি জানো না, এটা ধরলা x স্কয়ার, রাইট? আচ্ছা, সো আবার তুমি e2 বের করবা সিমিলার ওয়েতে 1/4 পাই এপসাইলন নট k, এবং এখানে লিখবা 14 * 10⁻⁶। তোমাকে এখানে মাইনাস লেখার কোনো দরকার নাই, তুমি জাস্ট প্লাসটা লিখবা। কেন? কারণ এই মাইনাস দ্বারা তো তুমি বুঝতেছো এইটা মাইনাস এইটা প্লাস, আকর্ষণ, প্লাসে মাইনাসে আকর্ষণ কার দিকে যাবে? অফকোর্স বড়টার দিকে, বড়টার দিকে ওই দিকে। এখন খেয়াল করো তো, u1 যেদিকে কাজ করতেছে, e2 কোন দিকে কাজ করতেছে? এক্স্যাক্টলি ঠিক তার বিপরীতে। আমার কি কন্ডিশন ফুলফিল করতেছে? মানও সমান হইতেছে, দিকও বিপরীত হইতেছে। এখন এখানে তুমি ডিসটেন্সটা কত ছিল? এটা ছিল 1 + x, তার মানে তুমি 1 + x হোল স্কয়ার লিখবে। এখন আসো, এই টাইপের যখন প্রশ্ন আসে, একদম সহজ ভাষায় বলে দিই, তোমার প্রাইমারি কাজ হইতেছে দুইটা। প্রথম কাজ হইতেছে তুমি কি করবা জানো? যখন তোমার প্রশ্ন আসবে, তুমি সবার প্রথমে তুমি মনে করবা, ধরে নিবা ভিতরে মনে মনে, প্রশ্নতে কোনো দাগ দেওয়ার কোনো দরকার নাই। ধরো এটা হইতেছে a চার্জ 20 * 10⁻⁶ কুলম্ব। তুমি একটু মনে মনে ফাস্ট করে ফেলবা। তুমি এখানে এক কুলম্ব ধরো, ধইরা দেখো এটা বিকর্ষণ হইতেছে, যদি এক কুলম্ব এইদিকে কাজ করবে, এটা আকর্ষণ বড়টার দিকে যাবে। আমার কি u1 আর e2 দিক কি মানে ভিন্ন হইতেছে না? একই দিক। যেহেতু একই দিক, তার মানে প্রাবল্য শূন্য হওয়া সম্ভব না, তার মানে এখানে ধরতে পারবো না। যেহেতু বুঝতেই পারতেছো ভিতরে ধরা সম্ভব না, তাহলে বাইরে ধরো, বাইরে এখানে ধরো, এইখানে সি পয়েন্ট এক কুলম্ব ধরে নেব। এখন তো তুমি বুঝতেছো একটা কাজ করে এইদিকে u1, আর আরেকটা e2 কাজ করে কোন দিকে? বিপরীত দিকে। তার মানে প্রাবল্য 0 এর কন্ডিশন কি? u1 সমান সমান কি হতে হবে? e2 হতে হবে, রাইট? এবং এই ক্ষেত্রে ভেক্টরটা কিন্তু ইম্পর্টেন্ট। u1 ভেক্টর যেদিকে কাজ করবে, e2 ভেক্টরটা ঠিক তার উল্টা দিকে কাজ করবে। সো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখন মানগুলো বসায় দাও। 1/4 পাই এপসাইলন নট চার্জ হইতেছে 20 * 10⁻⁶ ডিভাইডেড বাই এখান থেকে এখানের দূরত্ব কি ছিল? x, আর এইখান থেকে তো এখানে আগে থেকে 1 ছিল, তাইলে টোটাল দূরত্বটা নিশ্চয়ই এইখানে হবে x স্কয়ার। আমরা 1 চার্জ থেকে বের করতেছি, অর্থাৎ e এ থেকে, রাইট? আর আরেকটা হইতেছে e2 আবার লিখলাম 1/4 পাই এপসাইলন নট, এখানে লিখবা 40 * 10⁻⁶ ডিভাইডেড বাই, এখন এইখান থেকে যখন এইটার দূরত্বটা কাউন্ট করে, নিশ্চয়ই x না, 1 + x হোল স্কয়ার। সো বুঝতেই পারতেছো ভাই, এটা কাটা, এটা কাটা, এটা কাটলে 2, ওই যে আগের মতো ফর্মুলা। এটাকে তুমি আর গুণ যদি করে দাও, তাহলে কি হবে? 2x স্কয়ার 1 + x হোল স্কয়ার। তোমার ইচ্ছা, তুমি চাইলে রুটও কইরা দিতে পারো। তুমি যদি রুট করো, বুঝতেই পারতেছো উভয় পক্ষে, তাহলে আমার এখানে কি আসবে? √2x, এখানে আসলে 1 + x। পরে তুমি বুঝতেই পারতেছো, এবং এটা প্লাস মাইনাস আসবে, তোমার দুইটা আনসার আসবে, ঠিক আছে? সো আমরা যদি প্লাস মাইনাস, এখন খেয়াল করো তো, √2x - x সমান সমান 1। ক্যালকুলেশন যদি করো, √2 কমন নাও, সরি x কমন নাও, সেক্ষেত্রে √2 - 1 = 1, x = 1/√2 - 1। আর এখানে একটা জিনিস খুব ভালোভাবে মনে রেখো ভাইয়া, তুমি যদি এখানে কিন্তু একটা ভ্যালু পাইছো x বলতে, এইখান থেকে তুমি কি আরেকটা ভ্যালু পাবা না? তখন যাই পাবা ওইটার সাথে 1 যোগ করে দিবা, তাইলে তো দুইটা ভ্যালু পাইতেছো। কারণ আমরা যখন রুট ওভার করতেছি, তখন কিন্তু একটা ভ্যালু বের হইতেছে। দুইটাও পারবো অবশ্যই, এখানে প্লাস মাইনাস দিয়ে দিলেই তো দুইটা আসবে আনসার, একবার +x দিয়ে আসবে, একবার -x দিয়ে আসবে। মাইনাসটা এই পাশে আসলে হবে প্লাস, কারণ এইভাবে যখন লিখতে পারো, এটা ধরো আমরা +x টা নিয়ে লিখলাম, আর যখন মাইনাস দিয়ে লিখবা, তখন তো আরেকটা আনসার আসবে।
সো ওইগুলো আমি করে দিতেছি না, এগুলো তোমরা বুঝবা, জাস্ট সিম্পল ম্যাথমেটিক্স। আমি তোমাদেরকে সাজেস্ট করি, খেয়াল করো, তোমরা রুট করে নিতে পারো। তোমরা যদি রুট করে নাও তোমাদের একটা সুবিধা কি, তোমাদেরকে মিডল ফ্যাক্টর করা লাগতেছে না, বা অনেক ক্ষেত্রে দেখা যায় ফিজিক্স তো মিডল ফ্যাক্টর হয় না, ঝামেলা নাই। রুট করে দিলে তোমার একটা ভ্যালু আসবে x এর, তার সাথে 1 যোগ করে তোমরা আরেকটা মান বের করে ফেলবে, এটা হচ্ছে নিয়ম। এবার আসো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এখানে দুইটা আনসার আসবে। তুমি যদি মিডল ফ্যাক্টর করতে সেক্ষেত্রে আনসার ডিরেক্টলি আসবে x1 x2, যেহেতু দ্বিঘাত সমীকরণ। আর যদি রুট ওভার করো সেক্ষেত্রে প্রথমে আসবে x, সো পরের আরেকটা ভ্যালু পাবা x2। কিভাবে পাবা, যে x টা আসবে তার সাথে, যেহেতু এখান থেকে এখানে 1, সো x এর সাথে 1 যোগ করে। দুই ভাবেই তুমি করতে পারো, তোমার ইচ্ছা। এখন আসো, এই জিনিসটাকে কেন আমরা আরেকটা জিনিস, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, তোমরা এই জিনিসটা নিয়ে মাথা ঘামাও না। আমি তো এই পাশে ধরছি 1 কুলম্ব, আমি যদি এই পাশে ধরতাম 1 কুলম্ব, তাইলে কিন্তু প্রাবল্য 0 হইতো। কিভাবে 0 হইতো, খেয়াল করো, এটা কি, প্লাস মাইনাস আকর্ষণ করবে এইদিকে, বড়টার দিকে আকর্ষণ করলে তো বড়টার দিকে, এইটা হইতেছে প্লাস, এটা প্লাস, বিকর্ষণ করলে ছোটটার দিকে। এখন খেয়াল করো তো, E1 কাজ করতেছে এইদিকে, E2 কাজ করতেছে ওইদিকে। তার মানে আমি দেখো পয়েন্টটা যদি বাহিরেও ধরতাম সেক্ষেত্রেও কিন্তু আমার প্রাবল্য 0 হওয়ার কি আছে, চান্স আছে। কিন্তু আমরা কেন এইদিকে না ধইরা অলওয়েজ কোনটার দিকে ধরি, এটা বড় চার্জ তুলনামূলক এটা ছোট। এখানে মাইনাস কাউন্ট করবা না, এটা কিন্তু নরমাল বীজগণিত না যে -4 আর 2, এটা ছোট এটা বড়। কারণ প্রাবল্যের ক্ষেত্রে প্লাস মাইনাস দ্বারা আকর্ষণ বোঝায় কিংবা বিকর্ষণ বোঝায়। আমরা জাস্ট যদি ভ্যালুটা নেই, এক্ষেত্রে বুঝতেছে এটার চেয়ে এটা বড় চার্জ। সো অলওয়েজ কেন ছোটটার দিকে হয়, বড়টার দিকে কেন হয় না? তুমি তো যে নরমাল চিন্তা করো, খেয়াল করো তো, E1 আর E2 যদি বের করো, তুমি তো জানো যে c * q by r স্কয়ার, c * q by k r স্কয়ার। সো যার চার্জ বেশি, এটা তো বুঝতেছো, যার চার্জ বেশি তার প্রাবল্য ফোর্স বেশি। খেয়াল করতে, এটার চার্জ বেশি, তার মানে E1 এটার চার্জ বেশি, এটার প্রাবল্য এইদিকে কাজ করতেছে। আর এইটার চার্জ কম, এটার প্রাবল্য ধরো এইদিকে কাজ করতেছে। মোটের উপর কে জিতবে? নিশ্চয়ই E1 জিতবে, কারণ যেহেতু এর চার্জ বেশি, এর প্রাবল্য এইদিকে কাজ করবে। এর চার্জ কম, মানে এর প্রাবল্য ওইদিকে কম কাজ করবে। মোটের উপর কি, ছোটটাকে বড়টা একদম ঠেলে নিয়ে আসে না। দ্যাট ইজ ওয়াই, যেহেতু আমার বড় চার্জের প্রাবল্য বেশি হয়, এর জন্য একে একদম এবং বিপরীতমুখী হতে হয়। দেখো, প্রাবল্য হওয়ার জন্য কি, একটা বিপরীতে হতে হয়। যেহেতু এর চার্জ বেশি, মানে তার দিকে নিয়ে আসবে না। এইটা হচ্ছে তার লজিক। তোমরা হয়তো এই জিনিসটা অনেকেই জানো না বা বুঝো না, যে সহজ কথা দেখো, যখন তোমাকে বলবে প্রাবল্য 0 কোন জায়গায়, তিনটা জায়গায় হতে পারে। এটা ভিতরে হতে পারে, বাহিরে এই জায়গায় হতে পারে, এই জায়গায় হতে পারে। সো এই জায়গাটা আমরা অলওয়েজ ইগনোর করব। সবসময় মনে রাখবা, বড়টার পাশে হয় না, অলওয়েজ ছোটটার পাশে হয়। কেন হয়? আমরা দেখছি যে চার্জ যার বেশি তার প্রাবল্য বেশি। প্রাবল্য বেশি এবং দিক যেহেতু বিপরীত, বড়টা ছোটটাকে ঠেলে একদম ছোটটার পাশে নিয়ে আসবে। এর জন্য আমরা বলি দুইটা কন্ডিশন। যখন তোমাকে বলে কোন জায়গায় প্রাবল্য 0 হবে, তোমার কাজ হচ্ছে তুমি আগে টেস্ট করে দেখবা ভিতরে হয় কিনা। যদি ভিতরে হয়, ডান। ভিতরে না হলে কোথায় হবে, বাহিরে হবে। কিভাবে বুঝবা বাহিরে হবে? ওই যে একটা পয়েন্ট নিয়ে টেস্ট করে দেখবা যে এদের ডিরেকশন ভিন্ন হইতেছে কিনা। বাহিরে কোথায় হবে, অলওয়েজ ছোটটার পাশে হবে। কেন হবে, এই জিনিসটাও তোমাদেরকে আমরা সহজে বুঝিয়ে দিচ্ছি। ওকে, এবারে আসো, তুমি কিভাবে সহজে বুঝবা পরীক্ষার হলে যে ভাইয়া কোন জায়গায় ভিতরে হবে আর কোন জায়গায় বাহিরে হবে। তোমরা কি একটা জিনিস খেয়াল করে দেখছো, ধরো এটা এত লিখলাম আর b চার্জটা লিখলাম 40, মাইনাস লিখলাম না, জাস্ট প্লাস লিখলাম, 40 * 10⁻⁶। তুমি খেয়াল করতে, এখন যদি এখানে ধরতা এটা প্লাস, এটা প্লাস, বিকর্ষণ মানে এইদিকে ছোটটার দিকে, এইটা প্লাস, এটা প্লাস, আবারও বিকর্ষণ মানে আবারও ছোটটার দিকে, E1 এইদিকে, E2 এইদিকে। এখন খেয়াল করতো, E1 আর E2 এর ভ্যালু সমান এবং তাদের ডিরেকশন কিন্তু বিপরীতে, মানে প্রাবল্য 0 হওয়া সম্ভব এই জায়গায়। আবার বলে দিচ্ছি, এরকম যদি প্রশ্ন আসতো পরীক্ষা এবং ধরতা, আগে আগে হয়তো বুঝা না বুঝা ধরতা, মিলে যাইতো, কপাল ভালো থাকতো, প্রায় সময় প্লাস প্লাস দেওয়া থাকতো বা মাইনাস মাইনাস, কিন্তু প্লাস মাইনাস দেওয়া থাকলে কিন্তু ধরাটা খেয়ে যাবে। তো এখন যদি এখানে এক কুলম্ব ধরো, এটার কাজ করতেছে এইদিকে, এটা কাজ করতেছে এইদিকে, কেন? কারণ বড় আর ছোট যখন বিকর্ষণ হয় ছোটটার দিকে, বড় ছোট প্লাস প্লাস বিকর্ষণ ছোটটার দিকে, ডিরেকশন ভিন্ন, ভ্যালু সেম, তার মানে প্রাবল্য 0 হওয়া সম্ভব। এখন আসো, জাস্ট ডিরেক্টলি দেখেই তুমি পরীক্ষাতে কিভাবে বুঝবা। দেখো, একই ধরনের চার্জ যখন থাকবে তখন ভিতর হবে। তুমি খেয়াল করো, দুইটা যদি মাইনাস হইতো তাও কিন্তু সেম হইতো। প্লাসে মাইনাসে তখন হইতো আকর্ষণ, বড়টা কাজ করতো এইদিকে, এই প্লাসে মাইনাসে হইতো আকর্ষণ, এইদিকে কাজ করতো, এখনো কিন্তু ডিরেকশন ভিন্ন। সো যখন চার্জ সেম হবে, দুইটাই প্লাস বা দুইটাই মাইনাস, তখন তুমি প্রাবল্যটা ধরে নিবা ভিতরে 0। আর যখন একটা প্লাস একটা মাইনাস থাকবে, তখন আমাকে প্রাবল্যের যে পয়েন্টটা এটা ধরে নিতে হবে বাহিরে। বাহিরে কোন জায়গায়? অলওয়েজ ছোটটার পাশে।
আমার মনে হয় ভাইয়া তোমরা এই জিনিসটা খুব সহজেই বুঝতে পারছো, খুব সহজেই। তোমাকে যদি বলে যে কোন জায়গায় প্রাবল্য শূন্য হবে, খুব সহজ কথা, তুমি দেখবে চার্জ সেম সেম কিনা। যদি চার্জ সেম হয় তাহলে ধরো ভিতরে কোনো একটা জায়গায়, এটা হচ্ছে ডিরেক্টলি দেখেই বোঝা। আর যদি ডিরেক্টলি মনে না থাকে তাহলে তো তোমাকে পুরো কেসটা আমি আলোচনা করছি, তুমি ভিতরে ধরে টেস্ট করবা যে ডিরেকশন ভিন্ন হয় কিনা, ভিন্ন হইলে ডান, না হলে বাইরে ধরবা। আর যদি বিপরীত ধর্মী চার্জ থাকে তখন হবে বাইরে। বাইরে কোন জায়গায়? ছোটটার কাছে। এইটাই হইতেছে আমাদের প্রাবল্য যে রিলেটেড যে প্রবলেম গুলো, সেগুলো সলিউশন করার উপায়। আজকে যেহেতু ভাইয়া 9টা বেজে যাচ্ছে, তোমাদের আরেকটা ক্লাস আছে, আমরা এই ক্লাসকে আর এক্সটেন্ড করব না। পরবর্তীতে তোমাদের এই যে ত্রিভুজ দিয়ে যখন আসবে চার্ট গুলো থাকবে, কিংবা চতুর্ভুজ দিয়ে যখন আসবে, আমরা নেক্সট রবিবারে একটা ক্লাস নেব এটার উপর। এবং রবিবারের ক্লাসটাতে আমরা ওই প্রাবল্য রিলেটেড যত ধরনের প্রবলেম আছে, এবং ইভেন এমসিকিউ তে যখন প্রাবল্য আসে তোমরা এইভাবে বের করে ফেলতে পারবা। এক্স এর ভ্যালু খুব সহজ, আমাদের যে টোটাল ডিটা থাকে না তাকে জাস্ট 1 প্লাস রুট ওভার q1 q2 ডিভাইডেড বাই q1 দ্বারা ভাগ দিলেই কিন্তু আমাদের আনসার চলে আসে কোন জায়গায় প্রাবল্য 0। সো এটা কিভাবে আসছে এটা আমরা নেক্সট ডেতে দেখিয়ে দিব। আর যেহেতু q1 টা নিচে লিখছি, এটা হইতেছে q1 থেকে যে আমাদের দূরত্বটা, তুমি ডিসটেন্স বসাই দিবা 1 মিটার। তুমি তো q2 চার্জ জানোই, 40 * 10 টু দি পাওয়ার -6, q1 ও তো জানো 20 * 10 টু দি পাওয়ার -6। সো বুঝতেই পারছো কাটাকাটি করলে কি হবে, 2 হবে। তার মানে d 1 মিটার ডিভাইডেড বাই 1 প্লাস রুট 2, তার মানে 1 ডিভাইডেড 1 প্লাস রুট 2 1.41, দ্যাট ইজ 2.41, ভাগ দিলে आंसर যাই আসে এত কি হবে আমার মিটার হবে। দেখছো এমসিকিউর জন্য কিন্তু তোমাদের ট্রিক্স আছে, জাস্ট দেখেই কিন্তু তোমরা आंसर বলে দিতে পারবা কোন জায়গায় প্রাবল্য 0 এই ফর্মুলা দিয়ে। সো এটা আজকে আর আমি তোমাদেরকে ডিটেইলস দেখালাম না, যেহেতু অলমোস্ট 9টা বেজে গেছে। সো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। নেক্সট ক্লাসে যেহেতু তোমাদেরকে এখন বুঝতে পারছো যে কোন জায়গায় প্রাবল্য 0 ধরানো লাগে, এবং সরল রেখা থাকলে তোমরা আশা করি সলভ করতে পারবে। খুব সহজ নিয়ম, যেহেতু বিপরীত ধর্মী চার্জ বাহিরে হবে, বাহিরে কোথায়? ছোটটার কাছে। যদি একই ধরনের চার্জ হইতো ভিতরে হইতো, ধইরা তোমরা সলিউশন করে জাস্ট x এর ভ্যালুটা বের করে নিবা। এবং এই ভ্যালু বের করাটা খুব কঠিন কিছু না, এটা তোমরা অনেক আগে থেকে পড়ে আসছো, জাস্ট কনসেপ্টটা বোঝানোর জন্য আজকের ক্লাস। তোমরা যদি বুঝতে পারো এটাই আমাদের সার্থকতা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার জন্য। আগামী রবিবারে দেখা হবে এই টপিকস নিয়ে, নতুন নতুন উদাহরণ নিয়ে, এবং তোমাদের ম্যাথগুলো করিয়ে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আসসালামু আলাইকুম।